আব্বাজান, ক্লাস শুরু হবে এখন, ক্লাস শেষে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রংপুরে যান, আমি ভাইকে টাকা পাঠিয়ে দেবো। রংপুরে যান, আমি ভাইকে টাকা পাঠিয়ে দেবো। ঠিক আছে, ক্লাস শুরু হবে, রাতেই পাঠাবো। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানাও। আজকে আমাদের খুব দীর্ঘ ক্লাস। তোমরা বলেছো যে হাইড্রার মতো করে যেন আমি ঘাস ফড়িংটা না পড়াই। তো ঘাস ফড়িং আমি ইনশাল্লাহ ডিটেল পড়াবো, চিন্তার একদম কিচ্ছু নাই। গতকালকে আমি একটা প্রশ্ন দেখেছি, তোমাদের মেডিকেল অ্যাডমিশনে যে প্রশ্নগুলো হয়, দেখার পর আমি নিজেও কিছুটা চমকে গেছি। চমকে যাওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লে হবে না, খুব বেশি ডিটেল পড়তে হবে। যারা ডিএমসিতে চান্স পেতে যাও তাদের অনেক বেশি ডিটেল পড়তে হবে, আর ডিটেল পড়তে গেলে অনেক বেশি পরিমাণ পড়াশোনা করতে হবে। তো যারা ডিটেল পড়ো নাই এতদিন, আমি কিন্তু ডিটেল পড়িয়েছি, তোমাদের যা পড়িয়েছি ওইটাই। যারা এখনও ডিটেল পড়তে পারে নাই তাদের ক্ষেত্রে বলে রাখি যে যে কোশ্চেন ব্যাংকটা আসতেছে, কোশ্চেন ব্যাংকে আমি ডিটেল দিয়েছি, চিন্তার একদম কারণ নাই। ঠিক আছে। ফোন আচ্ছা, শুনতে পাচ্ছ? তাহলে আমি ক্লাসে যাই। একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, আজকে আমার ক্লাসের সামনে নতুন একজন স্টুডেন্ট জয়েন করেছে লাইভ ক্লাসে। ও বুয়েটে পড়ে। তো গতবার সে মেডিকেলে চান্স পায়নি, তার ইচ্ছা হয়েছে যে এবার পরীক্ষা দিবে, তার ইচ্ছা হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া। তো তোমাদের কিন্তু একজন প্রতিযোগী বেড়ে গেল। খুব সাবধান, আরও খুব সিরিয়াসলি পড়তে হবে। বোঝা গেল? ও কিন্তু একেবারে খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছে, প্রত্যেকটা লাইন সে এখন দাগায় লিখবে। সেই মাঝখানে কোভিডের সময় কেমিস্ট্রি ফিজিক্স পড়িয়েছে বিভিন্ন স্টুডেন্টকে। সো কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে কিন্তু তার প্রিপারেশন একেবারে ক্লিয়ার। তো বাকি রইল শুধু বায়োলজি এবং ইংলিশ। ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না, জেনারেল নলেজ। তো সে কিন্তু তোমাদের থেকে এগিয়ে আছে। ভয় পাও? আচ্ছা, আজকে আমরা পড়বো ঘাস ফড়িং। ঘাস ফড়িং খুবই ইন্টারেস্টিং একটা টপিক, কারণ মানুষের সাথে কিন্তু এর কাছাকাছি মিল আছে। তোমরা তো জানোই যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, ব্লাবলা, এরপর আর্থ্রোপোডা, কাছাকাছি কিন্তু হচ্ছে কর্ডাটা। তো আমাদের সাথে মিল আছে। তো যেহেতু মানুষ কেটে আমরা ইন্টারমিডিয়েটে পড়তে পারি না অনেকগুলো কলেজ, এই জন্য আমরা কিন্তু ঘাস ফড়িং কেটে কিছুটা ধারণা নিই। মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে কেন আমাদের স্কুল কলেজে ঘাস ফড়িং পড়ায়।
পড়ানোর একটাই কারণ যে আমরা সরাসরি একটা লাইভ জ্যান্ত প্রাণীকে যেন আমরা দেখতে পারি, পড়তে পারি, বুঝতে পারি জিনিসটা, রাইট? ঘাস ফড়িং পড়লে কিন্তু মানুষ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, মেডিকেলে গিয়ে পড়াটা সহজ হয়ে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে, এই বুয়েটিয়ান ভাই ওকে মেডিকেলে পড়বে? ও কিন্তু মেডিকেলে পড়বে না। ওর জাস্ট মনে হয়েছে যে আমি একবার ছ্যাঁকা খেয়েছি, এবার আমি এটা প্রতিশোধ নেব। বোঝা গেল? তো এইরকম ভয়টাও পাওয়ার দরকার নাই যে একটা সিটের জন্য আমি ডিএমসি আমার সিটটা মিস হয়ে সলিমুল্লাহ চলে যাবে। তো ও কিন্তু চলে যাবে, ও কিন্তু ভর্তি হবে না। তো ঠিক আছে, আমরা আজকে ঘাস ফড়িং পড়ি। ঘাস ফড়িং শব্দটা দেখে দেখো, লেখা আছে ঘাস ফড়িং। ফড়িং কারা? যাদের হচ্ছে লম্বা লম্বা পা থাকে তারাই কিন্তু হচ্ছে ফড়িং। লম্বা লম্বা পা থাকলে একটা সুবিধা আছে, লাফ দিয়ে চলতে পারে। তারা লাফিয়ে লাফিয়ে যারা চলে তারাই ফড়িং। ক্লিয়ার? তো এটা জানার দরকার নাই, ঘাসটা জানার দরকার। কারণ ঘাসটা কেন? কারণ এরা ঘাসে বসবাস করে। একটা মানুষ কেন মরুভূমিতে বসবাস করে? কারণ মরুভূমিতে তার খাবার আছে, অর্থের উৎস আছে, রাইট? কোনো না কোনো তো কারণ আছে। এর কারণ হচ্ছে সে ঘাসে থাকে, ঘাস খায়। শুধু ঘাস খায় তা না, কিন্তু ঘাস কিন্তু সবুজ, ঘাসের পাতাগুলো সবুজ। তাহলে সে ঘাস খাবে, পাতা খাবে, আর যে উদ্ভিদে ঘাস এবং পাতা পায় সেই উদ্ভিদের বীজটা খায়। তাহলে ঘাস ফড়িংয়ের খাবার কি? ঘাস, পাতা এবং বীজ। ক্লিয়ার? প্রশ্ন 2, সে যদি ঘাসে থাকে, ঘাস পাতার মধ্যে সে যদি লুকিয়ে থাকে, তাহলে তাকে কিন্তু বিভিন্ন প্রাণীর সাথে কিন্তু তাকে যুদ্ধ করে ওখানে টিকে থাকতে হয়, ঠিক কিনা? টিকে থাকতে হলে তাকে কি করতে হবে? ক্যামোফ্ল্যাজ করতে হবে। ক্যামোফ্ল্যাগ মানে কি? ক্যামোফ্ল্যাগ মানে হচ্ছে আমাদের যে আর্মিরা আছে না, আর্মিদের কিন্তু একটা ড্রেস কোড আছে। এটা কি জলপাই কালারের, জলপাইটা কিন্তু সবুজের সাথে মিলে যায়, রাইট? তো এই যে জলপাই কালারের ড্রেসটা পরে এরা জঙ্গলে যখন থাকে, চারপাশে যখন ওই যে ডালপালা দিয়ে রাখে, তখন কিন্তু বোঝা যায় না দূর থেকে যে ওখানে একজন আর্মি লুকিয়ে আছে। তো শত্রুদের টার্গেট করার জন্য কিংবা কোনো জায়গায় আক্রমণ করার জন্য কিন্তু তারা তাদের এই বর্ণটা ব্যবহার করে। তো ঘাস ফড়িং যদি ঘাসে থাকে, তাহলে তাকে ঘাসের কাছাকাছি একটা বর্ণ নিতে হবে। কি বর্ণ নিতে হবে? সবুজ বর্ণ নিতে পারে, একটু খয়েরি নিলে ভালো হয়, কারণ কিছু গাছের পাতা মারা যায়, মারা গেলে কিন্তু দেখবে একটু হলুদের মতো হয়েছে, রাইট? এটাকে বলে খয়েরি। ক্লিয়ার? তো তোমাদের এখানে জানতে হবে ঘাস ফড়িংয়ের বর্ণ কি, খুব ইম্পর্ট্যান্ট। আজকে আমরা যেটা পড়বো এটা হচ্ছে হলুদ, সবুজ, হলুদটাকে মাঝে মাঝে বাদামিও বলে, সবুজটা নীলের কাছাকাছি। তো বইতে যেটা থাকবে সেইটাই, আপডেটেড বইতে যেটা থাকবে সেইটাই। বাদামি দেওয়া আছে কোথাও, কোথাও লেখা আছে হলুদ সবুজ, হলুদ নীল, বিভিন্ন জিনিস লেখা আছে। ওকে, তাহলে আপাতত এই জায়গাটা শেষ। 2 নম্বর প্রশ্ন, আমরা কিন্তু কিছুদিন আগে রেডিও টেলিভিশন পত্রিকায় আমরা দেখেছিলাম যখন কোভিড এসেছিল যে ঘাস ফড়িংরা ধেয়ে আসতেছে। কোথা থেকে? আফ্রিকান কান্ট্রিগুলো থেকে, ওদিক থেকে। কেন? কারণ ওদিকে খাবার শেষ। খাবার শেষ হলে কোথায় যায়? অন্য অন্য জায়গায় চলে যায়। তখন কিন্তু আমরা এদেরকে বলি লোকেশন চেঞ্জ করছে, রাইট? তো লোকেশন যারা চেঞ্জ করে তাদেরকে বলা হয় লোকাস্ট। লোকাস্ট মানে হচ্ছে যারা মাইগ্রেশন করে, মাইগ্রেটরি। তাহলে ঘাস ফড়িংকে বলা হয় মাইগ্রেটরি অ্যানিম্যাল বা লো কাস্ট। ওকে, এটার বাংলা কিন্তু হচ্ছে পঙ্গপাল। পঙ্গপাল কেন? কারণ এটা পতঙ্গ। পতঙ্গ মানে কি? ইনসেক্ট। তাহলে তোমাদের জানতে হবে ইনসেক্টের বৈশিষ্ট্য কি কি আছে। তোমাদের বইতে দেওয়া আছে, আমি এটা পড়াবো না। ইনসেক্টের বৈশিষ্ট্য মানে পোকার বৈশিষ্ট্য কি কি? পোকার বৈশিষ্ট্য মানে বাইরে একটা শক্ত আবরণ থাকবে কাইটিনের, 1। 2 নম্বর হচ্ছে চোখগুলো একটু বড় বড় হবে, এটাকে বলা হয় পুঞ্জাক্ষী। এখানে কিছু অ্যান্টেনা থাকবে, রাইট? তো ঘাস ফড়িংয়ের অ্যান্টেনার কিন্তু একটা স্পেশালিটি আছে, সেটা হলো এর অ্যান্টেনাগুলো খাটো খাটো। তুমি যখন পরিযায়ী হবা, এক দেশ থেকে আরেক দেশে যাবা খাদ্যের সন্ধানে, আবার ফিরে আসবা, তখন কিন্তু তোমার কি করতে হবে? জিনিসপত্র যত কম নিতে পারো তত ভালো, রাইট? তাহলে অ্যান্টেনাটা যদি খাটো হয় সুবিধা বেশি, ঠিক কি না? তাহলে এদের অ্যান্টেনাটা কেমন? খাটো। অ্যান্টেনা খাটো। তো
তো অ্যান্টেনা খাটো হওয়ার জন্য এদেরকে একটা ফ্যামিলিতে স্থান দেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে এক্রিডিডা। সরি, এক্রিডিডা। তাহলে যদি কখনো প্রশ্ন আসে কেন ঘাস ফড়িংকে আমরা এক্রিডিডাতে রেখেছি, কারণ এদের অ্যান্টেনা খাটো। মনে রাখবা, এক্রিডিডা শব্দের অর্থ কিন্তু খাটো অ্যান্টেনা নয়, এক্রিডিডা শব্দের অর্থ হচ্ছে ঘাস ফড়িং। বোঝা গেল? এক্রিডিডা শব্দের অর্থ কি? ঘাস ফড়িং। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমি এখন কেটে দিব, কেটে দিয়ে আমরা মেইন টপিকে চলে যাব। তোমরা কি সবাই আমার কথা বুঝতেছো? সবাই কেমন লাগছে আজকে তোমাদের যে আমি সব পড়াচ্ছি বেসিকগুলা? কেমন লাগতেছে? কেমন বোধ করছো তোমরা? বুয়েটিয়ান ভাইয়াটিকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়ানোর জন্য আবেদন করবেন? আবেদন করতেই পারি। বুয়েটিয়ান ভাইটি তোমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়াবে। আচ্ছা, আমি এক কাজ করার প্ল্যান আছে আমার। তোমাদের যখন শুধুমাত্র এই ব্যাচটার জন্য, যারা আমার কাছে পড়ছো, শুধুমাত্র তাদের জন্য আমি যখন মডেল টেস্ট নেওয়া শুরু করব, তখন কিন্তু আমি ট্রাই করব শেষের দিকে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি সব নিতে। তো ওই সময় আমি একটু চেষ্টা করব তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির টিচার দ্বারা ওই অংশগুলো সলভ করে নেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমি একটু এক্সট্রা বেসিক পড়াবো। মাইগ্রেটরি মানে কি? একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়া, রাইট? তো আমরা কিন্তু 12 নম্বর চ্যাপ্টারটা ওই যে জলের উপর উড়াউড়ি করেছি, জল নাচ হয়ে। 12 নম্বর চ্যাপ্টারটা, লাস্ট চ্যাপ্টারটা প্রাণীবিজ্ঞানের। এর কারণ আছে অবশ্যই, কারণ এখান থেকে তেমন বেশি কোশ্চেন আসে না, কোশ্চেন আসেই না ওখান থেকে। তো আমি একটু কথা বলি মাইগ্রেটরি নিয়ে বা লোকাস্ট নিয়ে। মনে রাখবা, মাইগ্রেশন বা পরিযায়ী যে পাখিগুলো আছে, পাখিগুলো কিন্তু উভয়মুখী চলাচল করে। মানে হলো, সাইবেরিয়া থেকে আসুক আর যেখানে খাবার কমে যাক সেখান থেকে আসুক, ওরা আবার ফিরে যায়। কয়মুখী হলো? উভয়মুখী। 2 নম্বর প্রশ্ন, ওরা কতটুকু স্থান পরিযায়ী হতে পারে? যেমন স্বল্প দূরত্বে যেতে পারে ওরা, কয়েকশো ফিট, মাত্র কয়েকশো ফিট, 200 থেকে 300 ফিট দূরে গেল, যে এই এলাকায় খাবার পাচ্ছি না, 2 থেকে 300 ফিট দূরে গেলাম, আবার যখন এখানে খাবার গজাবে আবার ফিরে আসবো। কাদের ক্ষেত্রে এটা দেখা যায়? এটা হিমালয়তে দেখা যায়, হিমালয়ান পেট্রিজ। এটা একটা পাখি, পরিযায়ী পাখি। হিমালয়ান পেট্রিজে দেখা যায়, মাত্র স্বল্প দূরত্ব অতিক্রম করে। কতটুকু? 200 থেকে 300 ফিট। তবে স্পেসিফিক আনসার হচ্ছে 1 থেকে 2 মাইল। 200 থেকে 300 ফিটে যেতে পারে, 1 থেকে 2 মাইলও যেতে পারে। ক্লিয়ার? সর্বোচ্চ। তবে মাঝে মাঝে দেখা যায় কিছু পাখি আছে প্রায় 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে। 11,000 মাইল। ক্লিয়ার? তো তোমাদের এখান থেকে জানতে হবে কি কি, আমি বলে রাখি যে কি কি জানতে হবে। 12 নম্বর চ্যাপ্টারটা খুলবা, যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে কোন পাখিটা। এখানে 2টা পাখি আছে, একটা হচ্ছে আর্কটিক টার্ন বলে একটা পাখির নাম দেওয়া আছে, দেখবা এইটা একটা আছে। এরা সর্বোচ্চ পরিমাণ সময় এরা আকাশে ওড়াউড়ি করে, 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত একটানা ওড়ায়। বোঝা গেল? 1400 কিলোমিটার পর্যন্ত তারা একটানা উড়ে চলে যায়। তো যাই হোক, তোমরা এটা দেখবা। গোল্ডেন রোভার বলে একটা পাখি আছে, এরা কত দূর যেতে পারে এইটা দেখবা। তো আমি ওইটা নিয়ে এখন পড়াচ্ছিলাম। পঙ্গপাল কি মহিবুল্লাহ? পঙ্গপাল মানে হচ্ছে পতঙ্গের পাল, ইনসেক্টের পাল, রাইট? তাহলে এরা দল বেঁধে বসবাস করে। কেন ইনসেক্টটা বলে? ইনসেক্টটা বলার কারণ তো আমি কিছুক্ষণ আগেই বললাম। বাইরে কাইটিনের আবরণ, অ্যান্টেনা থাকবে, পুঞ্জাক্ষী থাকবে, পা থাকবে, ডানা থাকবে 2 জোড়া, পা থাকবে 3 জোড়া। বোঝা গেল? এগুলাই হচ্ছে ইনসেক্টের বৈশিষ্ট্য। বইয়ের মধ্যে লেখা আছে সুন্দর করে। আবরণ কি, এটা নিয়ে খুব কনফিউশন আছে স্টুডেন্টের। সেটা হচ্ছে, বইয়ে একটা কথা লেখা আছে,
কিউটিকল আছে, কাইটিন আছে, এদের আসলে আবরণ কি? বলো তো ঘাস ফড়িংয়ের আবরণ কি? কমেন্টে বলো খুব দ্রুত। টার্গেট যদি কেবল মেডিকেলি হয় সবই ডিটেল পড়তে হবে। ফিজিক্স নিয়ে চিন্তার কিছু নাই, ফিজিক্সে তোমরা কমন পাওয়া, তবে এখানেও একটু ডিটেল পড়তে হবে। যত ছক আছে, যত পার্থক্য আছে, যত বৈশিষ্ট্য আছে, যত উদাহরণ আছে, যত ক্লাসিফিকেশন আছে, এগুলো সব পড়তে হবে। যত একক আছে, মাত্রা আছে, এগুলো সব পড়তে হবে। কিউটিকল, কাইটিন, কাইটিন, কিউটিকল, কাইটিন, কিউটিকল, এই তো কনফিউশন হয়ে গেছে সবারই। এটা কনফিউশন হয়, এটা আমার নিজেরও ছিল, আমি কোথায় কি লিখে ফেলছি আল্লাহ জানে। তো আজকে থেকে মনে রাখবা এর আবরণ হচ্ছে কিউটিকল। ক্লিয়ার? আবরণের নাম কি? কিউটিকল। তেলের আবরণ, মনে রাখবা এরা তেল তেলে একটু প্রাণী। কেন কিউটিকল? কারণ এরা সব জায়গায় ওড়াউড়ি করে, এদের শরীরে যেন পানিটা না আটকে থাকে এই জন্য। কাইটিন থাকে আসলে কিউটিকলের নিচে। এ ধরা যাক আমার ভেতরে একটা টি শার্ট আছে, এটা হচ্ছে কাইটিন, শক্ত আবরণ। বাইরে যেটা সেটা হচ্ছে কিউটিকলের আবরণ, রাইট? তাহলে আবরণ কোনটা? কিউটিকলটা, রাইট? আশা করি সবার মনে থাকবে। তাহলে আমি এটা কেটে দিলাম। প্রশ্ন হলো কিউটিকলটা কোথা থেকে ক্ষরণ হয়? মহিউল্লাহ, বাইরে যে ওদের কিউটিকলের একটা আবরণ থাকে, ক্ষরণ করে কি? ওদের কি দোকান আছে যে একটু দোকানে গিয়ে ভাই আমার একটু কিউটিকল দেন, তরল কিউটিকল আমি একটু গায়ে দিই, আছে নাকি? নাকি সকালবেলা তোমার মতো গোসলের পর হচ্ছে ওই যে গায়ে মেখে দিল, এরকম সিস্টেম আছে? নাই। কোথা থেকে আসে এগুলা? একটু ভালো করে খেয়াল করে, এটা হচ্ছে আবরণ। তাহলে ভেতর থেকে বাইরে আসবে। ভেতর মানে কি? এই যে এটা, তাহলে এটা কি? ত্বক, ডার্মিস, রাইট? ডার্মিসের একটু নিচ থেকে আসবে, কারণ ত্বকের উপরে আসলে কিছুই নাই। ত্বকের উপরে যেগুলো আসে ত্বকের নিচ থেকে একটু আসে, এগুলো জন্ম নেয়। চুলের গোড়ার ভেতর থেকে আসে কিন্তু এগুলো, রাইট? তাহলে চুলের গোড়া যেহেতু ভেতরে থাকে, তাহলে আমরা বলতে পারি ডার্মিসের নিচ থেকে। তাহলে বলো হাইপার ডার্মিস না হাইপোডার্মিস? হাইপোডার্মিস থেকে কিউটিকল ক্ষরণ হয়। ক্লিয়ার? শেষ। 20,000 প্রজাতির আছে ঘাস ফড়িং, বাংলাদেশে আছে 20 প্রজাতির। মনে থাকবে? আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে এটা। শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু পড়তে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রাণী। পি সি ও এফ জিএস। ফাইলাম কি হবে এটা? আর্থ্রোপোডা। ক্লাস বা শ্রেণী ইনসেক্টা। অর্ডার, অর্ডার হচ্ছে ফ্যামিলি, জেনাস, স্পেসিস। পোয়েকিলোসেরাস, এটা হচ্ছে পয়কিলোসেরাস পিকটাস। অ্যাক্টিভিটা তোমাদের বই আছে, তোমরা বই খুলতে পারো এখানে। একটু বইটা দেখি। বই দেখতে হবে, তবু এদের ভুল পড়ানো যাবে না। শুধু এখানে একটা এক্সট্রা থাকে। এসিটা দাও তো। প্রিয় স্টুডেন্ট, তোমরা তো জানো ক্লাসিফিকেশনে আমরা মোটামুটি 6টা লিখি, পিসিও এফজিএস। ক্লিয়ার?
তো ক্লাসের পরে আরেকটা আছে এখানে সাব ক্লাস, এইটা আমাদের পড়তে হবে। শব্দ করো না, সেটা হচ্ছে টেরিগোটা। মনে রাখার একটা সূত্র আছে, আমি তো টিফিনে তোমাদের দিয়েছিলাম, তারপর আমি বলি। আর্থ্রোপোডার পোকারা টেরা। আমরা এখানে একটু রেসিস্ট, যারা টেরা অসুন্দর তাদের আসলে টাকা পয়সা আঁকড়ে ধরে লাভ কি, তাই না? টাকা পয়সার দরকার নাই, তোমরা একটু টাকা পয়সা খরচ করো, করে নিজেদের আর একটু জাঁকজমক করো, তাহলে মানুষ তোমাদের প্রতি আকর্ষিত হবে। সো এক্সট্রিমলি সরি এই রেসিস্ট সূত্রটার জন্য। আর্থ্রোপোডার পোকারা টেরা, অর্থ আঁকড়ে পায় কি, এইভাবে মনে রাখবা। আর্থ্রোপোডার পোকারা টেরা অর্থ আঁকড়ে পায় কি, বুঝতে পারছো? তো এইভাবে আমাদের মনে রাখতে হবে। আর্থ্রোপোডার মানে হচ্ছে আর্থ্রোপোডা, পোকারা মানে হচ্ছে ইনসেক্ট, ইনসেক্ট থেকে হচ্ছে ইনসেক্টা, টেরা মানে হচ্ছে টেরিগোটা, অর্থ মানে হচ্ছে অর্থোপটেরা, আঁকড়েতে হচ্ছে এক্রিডিডা, পায়েতে হচ্ছে পয়কিলোসেরাস, কিতে হচ্ছে কিকটাস বা পিকটাস। আমরা তো জানি স্পেসিস হচ্ছে জেনাস এবং স্পেসিসের সমন্বয় হয়, তাহলে পয়কিলোসেরাস, পিকটাস, এইটা তোমাদের টিফিনে আছে। তো এখন আমি একটু ব্যাখ্যা করি, এখান থেকে প্রশ্ন আসতে পারে কোনটাতে কেন দেওয়া হয়েছে। দেখো খুব সহজ, সন্ধিপদী তোমরা তো জানোই, আর্থ্রো মানে হচ্ছে সন্ধি, পোডা মানে হচ্ছে পা, ক্লিয়ার? তো এই জন্যই কিন্তু সন্ধিপদী বলেই তাকে আর্থ্রোপোডা রাখা হয়েছে। শেষ। 2 নম্বর হচ্ছে ইনসেক্টা, তাহলে তোমাদের বইতে কিন্তু দেওয়া আছে কেন ইনসেক্টার অন্তর্ভুক্ত, আমি বারবার বলেছি, এটা দেখবা। ব্যাখ্যা কেন ইনসেক্টে রাখা হয়েছে, ফার্স্ট পৃষ্ঠায় লাস্ট যে প্যারাটা আছে ওইটাতে বলা আছে। এবার চলে আসি আমরা টেরিগোটাতে। প্রিয় স্টুডেন্ট, দেখো তোমরা কিন্তু ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা পড়ে এসেছো, রাইট? আমরা তো জানি ব্রায়োফাইটা হচ্ছে মশ বর্গীয় আর টেরিডোফাইটা হচ্ছে ফার্ন বর্গীয়। টেরিডোফাইটা হচ্ছে পৃথিবীর প্রথম স্থলজ প্রাণী যাদেরকে আর কখনো পানিতে যেতে হয়নি, রাইট? তাহলে টেরিগোটা মানে কি, পক্ষল যারা, যাদের পাখনা আছে। তাহলে বলো তো এখন টেরন মানে কি, পাখা। তাহলে যাদের পাখা আছে তাদেরকে আমরা টেরিগোটা সাব ক্লাসে রাখবো, ক্লিয়ার? পাখা মানে কি, ডানা আছে, কারণ টেরি মানেই হচ্ছে ডানা, ক্লিয়ার? এই জন্য আমরা টেরিডোফাইটা বলি, কারণ টেরিডোফাইটা উদ্ভিদের পাতাগুলো ডানার মতো। 2, অর্থোপটেরা মানে কি, এই পজিশনটাকে কি বলা হয়, এটার কি বলে, এটা কি, এটা এটা হাপ। তোমরা একটু কমেন্টের মধ্যে লেখো তো, এ বি সি এই 3টা পজিশনকে কি বলা হয়? যদি কার্যকারী মূলক এখানে থাকে তাহলে এ বি সি পজিশনকে কি বলা হয়? খুব দ্রুত লেখো। একজন লিখছে প্যারা, PERA, এটা PARA, প্যারা। অর্থ মেটা প্যারা, এই যে দেখো এদিকে, তাহলে একটু দেখো এখানে অর্থোপটেরা মানে কি, খুব ভালো করে দেখো। টেরা মানে হচ্ছে ডানা বা টেরিডোফাইটের, যেমন টেরি মানে ডানা বললাম, তাহলে এই PTERO টেরা মানেও কিন্তু ডানা, রাইট? তো এখানে কার্যকারীমূলক, আর এইটা যদি হচ্ছে অর্থ পজিশন হয় তাহলে দেখো 1 2, তার মানে হচ্ছে 2 ডানা, ক্লিয়ার? জোড়া ডানা যাদের থাকে তাদেরকে আমরা
অর্ডারে অর্থোপ্টেরা অর্ডারে রাখি, জোড়া ডানা আছে, ক্লিয়ার, জোড় ডানা যুক্ত ইনসেক্ট ক্লাসের আর্থ্রোপোড, ক্লিয়ার। এরপর চলে আসে অ্যাক্রিডিডা, আমি কিন্তু শুরুতেই বলেছি যাদের অ্যান্টেনাটা খাটো, যারা অ্যান্টেনা খাটো তারা পরিযায়ী হয়, রাইট, মাইগ্রেটরি হয়, লোকাস্ট বলা হয় তাদেরকে। এবার চলে আসে আমরা পয়কিলোসেরাস, মনে রাখবা পয়কিলোসেরাস শব্দের অর্থ রঙিন, আর পিকটা শব্দের অর্থ হচ্ছে পেইন্টেড, মানে হচ্ছে পেইন্টেড মানে কি রঞ্জিত করা বা রঙিন, রঞ্জিত করা, রাইট। পয়কিলোসেরাস রঙিন, বানান ভুল হয়েছে, পয়কিলোসেরাস মানে রঙিন, তাহলে পয়কিলোসেরাস পিকটাস মানে হচ্ছে রঙিন চিত্র, পুরো ব্যাপারটা রঙিন চিত্র, রঙিন ছবি। তাহলে পয়কিলোসেরাস পিকটাস হচ্ছে এমন একটা ঘাস ফড়িং যেটা বর্ণ হচ্ছে রঙিন, হলুদ আছে দেখবা, মাঝে মাঝে হলুদটারে ধূসর বলেছে, সবুজ আছে, সবুজটারে মাঝে মাঝে নীল বলেছে, ঠিক আছে, দুই বর্ণ আছে যেহেতু, তাহলে রঙিন আমরা বলতেই পারি, ঠিক কিনা? কারণ এখানে যদি তেলাপোকা থাকতো, তেলাপোকায় কিন্তু পয়কিলোসেরাস পিকটা শব্দটা রাখতেই আমরা পারতাম না, কারণ হচ্ছে তেলাপোকার বর্ণ একটা, কিন্তু এর বর্ণ হচ্ছে একাধিক, এই জন্য আমরা রঙিন বলি এটাকে, ক্লিয়ার, শেষ। তাহলে এই কারণগুলো আমাদের পড়তে হবে, ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে বইতে। তোমরা কি ব্রেক চাও মহিলা? ব্রেক? আচ্ছা, যদি ব্রেক না চাও তাহলে আমি মুখে মুখে কিছু কথা বলি, তোমরা জেনে রাখো। এদের বাসস্থান কি ধরনের হবে? পতঙ্গ যেহেতু উড়ে উড়ে বেড়ায়, তাহলে সব জায়গায় এরা থাকবে, উঁচু নিচু সবখানে। কিন্তু প্রত্যেকটা মানুষ বাদে প্রত্যেকটা প্রাণী পৃথিবীতে আসছে জাস্ট তারা হচ্ছে টিকে থাকবে এবং খাদ্য শৃঙ্খলে অংশ নেবে, রাইট। এ ওরে খাবে, ও ওরে খাবে, এ ওর উপকার করে, ওর উপকার করবে, এভাবে বেঁচে থাকবে, রাইট। তো এই যে পয়কিলোসেরাস পিকটা আছে সবখানে থাকে, শুধুমাত্র যেহেতু তাদের প্রজনন করে টিকে থাকতে হবে, এই জন্য স্বাদু পানি হোক আর হচ্ছে নোনা পানি হোক, যে জায়গার পানিতে জোয়ার ভাটা হয় সেই জায়গায় কিন্তু সে থাকবে না, কম থাকবে, হয়তো বা গেছে জোয়ার ওঠার আগে চলে আসবে, তাহলে এইসব জায়গায় কম থাকে, এটা একটু মনে রাখবা, কারণ বায়োলজিতে সব ধরনেরই কোশ্চেন হচ্ছে। খাদ্যাভ্যাস কোন ধরনের? এক লাইনে মনে রাখবা, খাদ্যাভ্যাস হচ্ছে এরা শাকাশী। প্রথমেই কিন্তু আমি বলেছি ঘাস, পাতা, বীজ খায়, ওকে। বর্ণ কোন ধরনের? সুবিধা কি আমি তো বলেছিলাম, তাই না? স্ক্লেরাইড এবং সূচার। দুটো একটু ব্যাখ্যা করি আমি। তোমরা তো জানোই ঘাস ফড়িং হচ্ছে সন্ধিযুক্ত, রাইট। আবার ঘাস ফড়িংকে কিন্তু আমরা শরীর কিন্তু ব্যালনের মতো, ওকে, তিন ভাগে ভাগ করি। লুক, এটা হচ্ছে মস্তক, বক্ষ, এটা হচ্ছে উদর বা পেট, রাইট। তো এই যে আমরা তিন ভাগে ভাগ করলাম, এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, এইটাকে বলা হয় অঞ্চলায়ন। তাহলে অঞ্চলায়ন সর্বপ্রথম কোন প্রাণীতে দেখা গেছে? কোন পর্বের প্রাণীতে? আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। এটা কিন্তু একটা প্রশ্ন, আমাদের কি অঞ্চলায়ন নাই? আছে কি না? আমাদের নাই, মাথা নাই, বক্ষ নাই, উদর নাই, তাহলে অঞ্চলায়ন কিন্তু প্রথম পাওয়া গেছে কাতে? এটা কিন্তু প্রশ্ন আসে। বাট অঞ্চলায়ন কিন্তু কর্ডাটাতেও আছে। তাহলে এই জিনিসগুলো ভুল করা যাবে না। যদি কখনো বলে তোমাদের যৌন দ্বিরূপতা সর্বপ্রথম কোথায় আসছে, মানে পুরুষ এবং স্ত্রী প্রাণী আলাদা, নেমাটোডাতে, রাইট। নেমাটোডাতে সর্বপ্রথম সেক্সুয়াল ডাইমরফোসিস হয়েছে।
তো এখন কথা হচ্ছে, যেহেতু যৌন দ্বিরূপতা ওখানে আসছে, মানুষে কি নাই এটা? আর্থ্রোপোডাতে কি পুরুষ এবং স্ত্রী নাই? এটা তো শখই আছে, পুরুষ এবং স্ত্রী আর ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য। তার মানে যদি কখনো প্রশ্ন আসে যৌন দ্বিরূপতা নেই কাদের, নেমাটোডার আগে যারা তাদের নাই, পরেরগুলো সবারই যৌন দ্বিরূপতা আছে। ক্লিয়ার? বাট প্রশ্ন যদি হয় কাদের মধ্যে সর্বপ্রথম যৌন দ্বিরূপতা দেখা গেছে, নেমাটোডদের মধ্যে। ওকে, হাউ ইজ দ্য জস? হ্যাঁ স্টুডেন্ট, দেখো খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমি পড়াচ্ছি, এখানে খুব ভালো করে দেখো। চোখ কোন অংশে থাকবে? এখানে থাকবে চোখ। ওকে, চোখ থাকবে এখানে। অ্যান্টেনা কোথায় থাকবে? সামনেই থাকবে। তাহলে মস্তকের অংশ যেগুলা যদি কখনো আসে যে মস্তকে কোনটি থাকে না, তাহলে কিন্তু দিতে পারে অ্যান্টেনা, চোখ, ডানা, পা এবং জননাঙ্গ। কোনটা কোথায় থাকে আমাদের জানতে হবে। বেসিক একটা ওভারভিউ দেখাই। দেখো, অ্যান্টেনা থাকে, পুঞ্জাক্ষী থাকে, সরল চোখ যেটা ওসেলি, এগুলা থাকে সব কিছু এখানে। বাট ডানা এবং পা থাকে এখানে। ক্লিয়ার? তাহলে জনন এবং রেচন অঙ্গগুলো কোথায় থাকবে? এখানে থাকবে। তোমরা তো জানোই শরীরের শেষ অংশের দিকে থাকে জনন এবং রেচন। রেচন মানে হচ্ছে বৃক্ক, এদের তো বৃক্ক নাই, এদের মালপিজিয়ান নালিকা আছে, রাইট? এটা জানতে হবে আমাদের। ওকে, তাহলে এইটা আমরা শেষ করেছি। এখানে আমি একটা স্পেশাল কথা বলি, ওদের কিন্তু ল্যাব্রাম, লেবিয়াম, ম্যান্ডিবল আছে, মেকজিলা আছে, রাইট? হাইপোফেরিংস আছে। একটু চিন্তা করো তো, মুখের মধ্যে অনেকগুলো পার্ট 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 পার্ট, তাই না? খণ্ড 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 খণ্ড। আচ্ছা, এগুলো কেমন হলে ভালো হতো? শক্ত হয়ে যদি একসাথে যুক্ত থাকে এটা ভালো, না খুবই নরম হলে একসাথে যুক্ত থাকলে ভালো লাগবে? এই যে নাকটা যদি এরকম হতো, হালকা আটা দিছি, আটার মধ্যে একটু বেশি করে পানি দিছি, তাহলে কি হবে? নাকটা এখানে রাখছি, একবার আমরা সর্দি হচ্ছে, একবার চাপ দিছি, নাকটা নেমে যেখানে নেমে আসে, কেমন হইতো? আম্মু কানটা ধরে টান দিছে, তুমি তো দৌড় দিছো, তুমি দরজার ওই পাশে, আম্মু ওই পাশে কান ধরে আছে এখনো, কেমন হতো? খুব ভয়ানক হতো না? তাহলে যদি শক্ত হয় এগুলো একটু ভালো লাগে, রাইট? তাহলে এদের শরীরের কিন্তু প্রত্যেকটা পার্ট, ছোট ছোট পার্ট কিন্তু শক্ত। এই যে স্ক্লেরা বলে একটা শব্দ আছে, তোমরা দেখবা চোখের বাইরের অংশ, চোখের যেহেতু বাইরের অংশ, তাহলে ওটাকে শক্ত হতে হবে কিনা, হার্ড হতে হবে কিনা? হার্ড হলে সুবিধা হচ্ছে ভেতরের অঙ্গগুলোকে ঠিকঠাক রাখতে পারবে। নইলে চোখের বাইরের অঙ্গটা যে নরম হতো, তেল তেলে টাইপের হতো, তুলতুলে টাইপের হতো, তাহলে কিন্তু চোখটা কি হতো, এরকম করতেছি চোখটা ভেতরে ঢুকে গেছে, আবার টেনে বাইর করা লাগতেছে, কেমনটা লাগতো, রাইট? তাহলে স্কেলেরাইট মানে হচ্ছে শক্ত, একই জিনিস, দৃঢ় অঙ্গ। ক্লিয়ার? তাহলে এদের শরীরের প্রত্যেকটা পার্টকে বলা হয় স্ক্লেরাইট। শরীরের প্রত্যেকটা পার্টকে কি বলা হয়? স্ক্লেরাইট। শরীরের ভেতরের গুলা না বাইরের গুলা? বাইরের গুলা। ওকে, 2। তো এখন দেখো তো, এই যে এই হাতাটা, এই যে এই অংশটা, এখানে কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে কি? বা পিন আপ করা হয়েছে, তার কাটা মারা হয়েছে, কি করা হয়েছে? সুতা দিয়ে বাঁধা হয়েছে, রাইট? সুইং করা হয়েছে, সুইং করা হয়েছে, মানে এরকম। তাহলে এটা একটা পার্ট এদিকে, এটা একটা পার্ট এদিকে, মাঝখানে যদি আমরা এরকম করে দিয়ে দিই আটকে গেল, রাইট? তাহলে সুইং মানে হচ্ছে কি করা? সেলাই করা। তাহলে সুচার মানে দেখো নামটা মিলে যাচ্ছে না, সুচার, সুইং। তাহলে সুচার মানে হচ্ছে সেলাই করার মতো, মানে সুতা দ্বারা এরকম করে আটকানো আছে, রাইট? তার তন্তু দ্বারা বা তন্তুময় ঝিল্লি দ্বারা পরস্পরের সাথে যুক্ত কারা? প্রত্যেকটা স্ক্লেরাইট। এটাকে বলা হয় সুচার। ওকে, এই যে আমাদের মাথায় এই একটা হাড্ডি, এই একটা হাড্ডি, তোমরা ভালো করে দেখবা যখন ডাক্তার হবা, হাড্ডিগুলো যে এরকম, একটার ভেতরে আরেকটা। দেখে কি মনে হচ্ছে? এরকম না মনে হচ্ছে কিনা? এগুলাকে বলে সুচার অস্থিসন্ধি। বোঝা গেল? সুচার মানে কি? এরা এরকম করে আটকে আছে, সুতা দিয়ে বা তন্তুময় ঝিল্লি দ্বারা পরস্পরকে যুক্ত করে রাখা হয়েছে।
এই জন্য তো কেউ মরে গেলে এখানে একটা বাটালি রাখে, হাতুড়ি দিয়ে একটা পট করে পিটুনি দেয়, এখানে খুলে যায়। কি বুঝলা? বুঝলা কিছু? কারণ এরকম করে লাগানো আছে, সুতা কাটলেই খুলে যায়। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সুচার হচ্ছে সন্ধিটা যুক্ত করা, স্ক্লেরাইড হচ্ছে শক্ত পার্টগুলো, শরীরের বাহ্যিক পার্টগুলো। আমি কি বেশি পড়াইতেছি? অবশ্যই বেশি পড়াইতেছি। ট্যাগমাটাইজেশন আমরা পড়ে ফেলেছি। আমি আর 2-3টা লাইন পড়ানোর পর একটা ছোট ব্রেক দেবো 3 মিনিটের, টেনশনের কিছু নাই। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে মস্তক নিয়ে আসি। প্রথম কথা হচ্ছে এর আমরা মাথাটা খুঁজে বের করি, এগুলো আমরা মিশাই দিই। আমাদের মাথা, হাড্ডিটার নাম কি? খুলি, ক্র্যানিয়াম, রাইট? তো কি হয় যে আমাদের যে ব্রেনটা আছে, ব্রেনের উপর দিয়ে এটা থাকে, ঠিক না? তাই না? তো বাইরের দিকে যে থাকে সেই তো এপি, মাঝখানে কি? মেজো, ভেতরে অ্যান্ডো। তাহলে বাইরে আছে কিসের? মাথার বাইরে আছে, খুলি হিসাবে কাজ করছে। তাহলে এপি যোগ খুলি হিসাবে কাজ করছে ক্র্যানিয়াম। ক্র্যানিয়াম মানে হচ্ছে খুলি, এপিক্র্যানিয়াম। ক্লিয়ার? তাহলে ঘাসফড়িংয়ের মস্তকের আবরণের নাম কি? এপিক্র্যানিয়াম। এদের তত খুলি টুলির দরকার নেই, আছে নাকি? হাড্ডির দরকার আছে? দরকার নাই। তাই এটা কিন্তু কি? একটা পাতলা আবরণের মতো, শক্তও না আবার পাতলাও না, একেবারে যে পাতলা তাও না, শক্ত তাও না। এই জন্য এটাকে বলে ক্যাপসুল। ক্যাপসুল কিসের ক্যাপসুল? মাথার। তাহলে এটা হচ্ছে হেড ক্যাপসুল। আশা করি সবাই বুঝতে পেরেছ। 2, কেন এদের মাথাকে বলা হয় হাইপোগন্যাথাস? কেন হাইপোগন্যাথাস বলে এদের মাথা? তো হাইপোগন্যাথাস যখন আমরা দেখতেছি তখন আমরা ন্যাথোস্টোমাটাটাও দেখব। ন্যাথোস্টোমাটা, সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো হাইপোস্টোম। প্রিয় স্টুডেন্ট, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? যদি না বুঝতে পারো আমাকে একটু জানাও। মুন্না ভাই বোঝা যায়? মুন্না ভাই এবার, মুন্নার নাম হচ্ছে হাবিবুর রহমান মুন্না বুয়েট। আমি এর আগে তোমাদের মনে হয় বলেছিলাম, মানে মুন্নার পর কোনো স্পেস নাই, হাবিবুর রহমান মুন্না বুয়েট। তো এখন কিন্তু হাবিবুর রহমান মুন্না ভাই হয়ে যাবে, হাবিবুর রহমান মুন্না ভাই, MBBS হয়ে যাবে। মুন্না ভাই বুয়েটে পড়ছে, এই জন্য নাম হচ্ছে মুন্না ব্র। মেডিকেল বললে ভাই, এখানে ব্র। হাবিবুর রহমান মুন্না বুয়েট ব্র। সাবাস। এখন আর এদেরকে মানে অনেক শব্দ আছে বলতে হয় না, দেখ না ওরা রিপ্লাই দেওয়া শুরু করছে। 1, 2, বায়োলজির যে শব্দভঙ্গ বা শব্দজট সমাধান করা যে এত মজা, এইটা কি আগে ছিল? কখন আসছে এটা? তো আমি যদি মরেও যাই এখন, আমার কোনো আফসোস থাকবে না, কারণ অন্তত তোমরা বলবা যে এটা রাজীব ভাই করে গেছে। আর সোশ্যাল মিডিয়ার যুগ তো, এই জন্য যেটা হয়েছে যে আগে যে অনেকে করেনি তা কিন্তু না, সবাই করেছিল, বাট ব্যাপক হারে কিন্তু আমরা শুরু করেছি। আমি কিন্তু ফার্স্ট না, এটা মাথায় রাখবা, আমি কিন্তু বলছি না আমি ফার্স্ট। সবাই পড়িয়েছে, কিন্তু ব্যাপক হারে আমরাই করছি, আমরা ছড়িয়ে দিয়েছি, তাই না? মজা আছে কিন্তু শব্দ ভাঙার মধ্যে। এখন একটু দেখো, আমি তোমাদের দেখাই। ন্যাথোস মানে হচ্ছে
চোয়াল, এই যে স্টোমা মানে হচ্ছে মুখ। তাহলে এই যে দেখো এখানে স্টোমা আছে, এটা মানে হচ্ছে মুখ, হাইপোস্টোম। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছে এই পর্যন্ত। এবার চলে আসি, আটা মানে কি? আটা মানে হচ্ছে ধারণ করা বা সংযুক্ত, একটা হলেই হলো। এই যে দেখো ন্যাথোস, হাইপোগন্যাথাস। ন্যাথোস মানে কি? চোয়াল, স্টোম মানে মুখ, ন্যাথোস মানে মুখ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই যে দেখো হাইপো মানে হচ্ছে নিচে, হাইপো মানে হচ্ছে নিচে। তাহলে এখন দেখো এই শব্দগুলো যদি কখনো আসে ভুল হবে না। আমরা যখন হচ্ছে হাইড্রা পড়েছিলাম, হাইড্রার শরীর এটা, হাইড্রার মুখটা কিন্তু এই যে এখানে, এই জায়গায় মুখটা হওয়ার কথা ছিল, এই জায়গায় না? তো মূল শরীরের কিন্তু একটু গর্ত হয়ে মুখটা, এই জায়গায় মুখটা, এই জন্য আমরা বলি একটু যেহেতু নিচে স্টোমা বা মুখটা, এই জন্য হাইড্রাকে আমরা মুখটাকে বলেছে হাইপোস্টোম বা একটু গভীরে মুখ। ওকে। 2, হাইপোগন্যাথাস, নিচে চোয়াল। এই যে দেখতেছো এটা ঘাসফড়িং, ঘাসফড়িং কিন্তু এইভাবে থাকে, এরা কিন্তু এরকম করে থাকে না। তাহলে মুখটা বা চোয়ালগুলো থাকবে নিচে, এই যে এখানে থাকবে চোয়ালগুলো। ওকে, এই অংশে থাকবে চোয়ালগুলো, নিচে চোয়াল, আর এটা হচ্ছে একটু গভীরে মুখ। চলে আসে এবার ন্যাথোস্টোমাটা বা চোয়াল মুখ সংযুক্ত। তার মানে হচ্ছে ন্যাথোস্টোমাটা পর্বের যত প্রাণী আছে, আমরাও কিন্তু পর্ব না, এটা আসলে হচ্ছে ন্যাথোস্টোমাটা হচ্ছে সুপার ক্লাস, রাইট? তো এই সুপার ক্লাসের মধ্যে কিন্তু আমরা যে কর্ডাটা ক্লাস, আমরাও কিন্তু, তার মানে আমাদের মুখে চোয়াল সংযুক্ত, আমাদের মুখে চোয়াল আছে, রাইট? আশা করি সবাই বুঝতে পেরেছো। যাদের মুখে চোয়াল আছে তারা হচ্ছে ন্যাথোস্টোমাটা, যাদের মুখটা একটু গভীরে তারা হাইপোস্টোম, যাদের চোয়াল নিচে তারা হচ্ছে হাইপোগন্যাথাস। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এটা কোথায়? হাইড্রাতে। এটা কোথায়? ঘাসফড়িংয়ে। এটা কোথায়? প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের একটা সুপার ক্লাস। ওকে, আচ্ছা, আমাদের মাথায় কয় ধরনের অস্থি আছে? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল 3, অক্সিপিটাল 4, স্ফেনয়েড, অ্যাথময়েড। কয়টা হলো? 6 ধরনের, মানে 6টা খণ্ড আছে কিন্তু আমাদের মাথায়। কিসের? করটি বা করটিকা বা মাথার খুলির, রাইট? তাহলে এবার একটু ভাবো তো, এর যদি আমি বলি মাথায় কয়টা ভ্রূণীয় খণ্ডক আছে, কি ভাববা যে এদেরও 6টা আছে। 6টা ভ্রূণীয় খণ্ডক আছে নিয়ে একটা মাথা, রাইট? তাহলে আমি একটু মিশাই এগুলা। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা একেবারে শেষ মুহূর্তে আসছি, ব্রেকের আগে আর একটা কথা বলি। কথাটা হচ্ছে এর আকার কেমন একটু ভালো করে দেখো। কিসের মতো এটা? নাশপাতি। কিসের মতো এটা? নাশপাতি। তো আমি জানি না কেন যে সব জায়গায় আমরা শুধু নাশপাতি টাইপের অঙ্গ দেখতে পাই, ঠিক কিনা? এটা নাশপাতির মতো। তারপর হচ্ছে আমাদের যে কোণ একটা আছে কিন্তু, এই যে এরকম করে থাকে স্ট্রোবিলাস, যেটা নগ্নবীজ উদ্ভিদে, নাশপাতির মতো। এটা হচ্ছে জরায়ু। একটু দেখো এটার ক্ষেত্রে কি হয়েছে, এরকম হয়ে গেছে, উল্টানো নাশপাতি। তাহলে একটাই আছে উল্টানো নাশপাতি মানুষের শরীরে, জরায়ু। আর বাকি যতগুলো আছে সব নাশপাতির মতো, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো এই জায়গাটা।
নাশপাতি মানে হচ্ছে কোন, কোন মানে হচ্ছে কনিক্যাল শেপ, আছে না? কনিক্যাল আছে না তোমাদের? কনিক্যাল ফ্লাস্ক এরকম। তো ঠিক আছে, ব্রেক নিয়ে একটা আমরা কত মিনিট ছোটোখাটো ব্রেক নিয়ে আমি যাইতে যাইতে চলে আসতে হয়, 6 মিনিট ব্রেক। ছয় মিনিট পর আবার দেখা হচ্ছে।
তোরা কই? আসসালামু আলাইকুম। আমরা আবার ফিরে আসতেই থাকবো আর ইনশাআল্লাহ 10-12টা ক্লাস, এরপর আমরা আর আসবো না। তো আমরা কি পড়ছিলাম শেষ দিকে? এখন আমরা দেখব হচ্ছে মস্তক থেকে আর কি কি পড়া যায়, কারণ মস্তকে কি কি থাকে? পুঞ্জাক্ষী, ওসেলি, অ্যান্টেনা, খুব ইম্পর্টেন্ট এই তিনটাই। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, আমি খুব ডিটেল পড়াবো, চিন্তার একদম কিছু নেই, মুখস্থ করতে হবে না। প্রথমে চলে আসি আমরা পুঞ্জাক্ষী থেকে। আমরা একটা ঘাস ফড়িংয়ের ছবি অ্যাড করি, এইভাবে অ্যাড করলাম আজকে। এরা দেখতে ব্যালনের মতো, উদর দেখতে ব্যালনের মতো। তো প্রথম যেটা সেটা হচ্ছে চোখ। চোখ আমরা পড়ি, চোখ এখানে দেখতে পাচ্ছ দুইটা, এই দুইটাই কিন্তু চোখ, পুঞ্জাক্ষী এবং ওসেলাস। ক্লিয়ার? তো আমরা প্রথমে পুঞ্জাক্ষীর ছবিটা অ্যাড করি। পুঞ্জাক্ষী হচ্ছে এই এরকম, ক্লিয়ার? তো প্রথমে চলে আসি আমরা পুঞ্জাক্ষী নিয়ে। পুঞ্জাক্ষী থাকে কয়টা? চোখ যেমন দুইটা থাকবে, পুঞ্জাক্ষী থাকবে দুইটা, রাইট? তো এটার নাম কেন পুঞ্জাক্ষী? অক্ষী, পুঞ্জ, মানে হচ্ছে এই চোখগুলার ভেতরে কিছু একটা আছে যারা পুঞ্জীভূত হয়ে থাকে, হয়ে এরা চোখ বানায়। এই যে দেখো লম্বা লম্বা জিনিসগুলো আমি দিয়েছি, এরকম অনেকগুলা, এগুলো অনেকগুলো একসাথে থাকে, প্রত্যেকটার নাম হচ্ছে ওমাটিডিয়াম। মনে রাখবা, ওমাটিডিয়াম মানে হচ্ছে আই। ক্লিয়ার? ওমাটিডিয়াম মানে হচ্ছে আই, তার মানে অনেকগুলো আই, অনেকগুলো চোখ একসাথে থাকে, অনেকগুলো চোখের নাম কি? ওমাটিডিয়াম। তাহলে প্রশ্ন আসতেই পারে পুঞ্জাক্ষীর গঠন ও কার্যক্রিয়ার একক কি? ওমাটিডিয়াম। ক্লিয়ার? আম আছে শেষে, যখনই আম থাকবে তখন মানে একটা আম, সিঙ্গুলার, যেখানেই আম সেখানেই সিঙ্গুলার, ব্যাকটেরিয়াম। ওমাটিডিয়াম মানে একটার কথা বলা হয়েছে। ক্লিয়ার? তো এই হচ্ছে কথা। তো পুঞ্জাক্ষী থেকে কি পড়তে হবে? পুঞ্জাক্ষীটা 1 নম্বর হতে হবে কি? এখানে একটা শক্ত আবরণ থাকতে হবে, কারণ নইলে চোখটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে শক্ত। 2 নম্বর হচ্ছে আলো প্রবেশ করতে হবে এখানে, তাহলে এটা হবে স্বচ্ছ, রাইট? শক্ত, স্বচ্ছ। কিসের আবরণ এটা? এটা কিউটিকলের আবরণ। এই যে দেখো আমরা আবার পেলাম কিউটিকল, শক্ত, স্বচ্ছ
একটা আবরণ থাকে, এর নাম হচ্ছে কিউটিকল। তাহলে বলো তো আর্থ্রোপোডার আবরণের নাম কি? কিউটিকল। ঠিক আছে, দেখতে সাহায্য করে। তো অনেকগুলো যেহেতু এখানে আছে, তার মানে খুবই স্পেশাল একটা আই, এটা খুব জটিল একটা চোখ, রাইট? তাহলে পুঞ্জাক্ষীর আরেক নাম কি? জটিল চোখ। জটিল মানে কি? অনেকগুলো একসাথে আছে, কম্পাউন্ড, কম্পাউন্ড আই। তাহলে পুঞ্জাক্ষীর আরেক নাম কি? কম্পাউন্ড আই। পুঞ্জাক্ষী, জটিল চোখ, কম্পাউন্ড আই। ওকে, আবরণের নাম কি? কিউটিকল। এটা স্বচ্ছ হবে, কিউটিকলের আবরণটা একটু শক্ত হবে। ওকে, যেহেতু জটিল চোখ, তাহলে আর্থ্রোপোডা পরের প্রাণীদের যে চোখগুলো আছে খুবই স্পেশাল। আর্থ্রোপোডা পর্বেই এসে সম্ভবত যে চোখগুলো এত বেশি জটিল হয়েছে, প্রায় মানুষের কাছাকাছি, প্রায় মানুষের কাছাকাছি। তো আমরা পড়তেছি ঘাস ফড়িং, এই পর্বের মধ্যে আছে তেলাপোকা, রাইট? তো এদের চোখের যেভাবে দেখে, তেলাপোকাও ঠিক সেমভাবে দেখে, কাছাকাছি সবাই। ওকে, তাহলে এটা পড়তে হবে। পুঞ্জাক্ষী কোনটা, কয়টা থাকে, আবরণের নাম কি, স্বচ্ছ না অস্বচ্ছ, এবং এদের এককের নাম কি? ওমাটিডিয়াম। ওমাটিডিয়ামের গঠন আমরা লাস্ট ক্লাসে পড়ব। এই চ্যাপ্টারে আমি 3টা ক্লাস নেব, ক্লিয়ার? তো এই বছরে যদি 3টা ক্লাসের সুযোগ পাই, 3টা ক্লাস নিয়ে নিলাম, কারণ 31 তারিখ এবং 1 তারিখে বন্ধ থাকবে। 31 তারিখ তো এমনিতেই বন্ধ আছে আমাদের রুটিনে, 1 তারিখ বন্ধ হচ্ছে। আমরা যদি 31 তারিখে প্রোগ্রাম করি, তাহলে 1 তারিখে আমাদের একটু রেস্ট নিতেই হবে, তাই না? ওকে, তো এবার চলে আসি আমরা ওসেলি। তো এইটা যদি জটিল চোখ হয়, তাহলে ওসেলি মানে হচ্ছে কি চোখ? সরল চোখ। কোথায় থাকবে? মাঝখানে থাকবে, 1 2 3। এটা আছে কিন্তু 2টা, তাহলে ওসেলি থাকবে 3টা, রাইট? তাহলে এখন কথা হচ্ছে ওসেলির আসলে কাজ কি, এই সরল চোখটার কাজ কি? মনে রাখবা যে আলো বাড়ছে কমছে, যে তীব্রতাটা, এইটা বুঝতে সাহায্য করে, যেখানে আলো বাড়ছে আলো কমছে। তোমরা তো পড়ছো ফটোটেক্সিস, পড়ছো না? ফটোটেক্সিস নিয়ে একটু কথা বলি এখানে। 12 নম্বর চ্যাপ্টার। ফটো মানে হচ্ছে আলো, টেক্সিস মানে হচ্ছে দিক। তো একটু চিন্তা করো তো, যে তোমরা তোমাদের ঘরের অন্ধকার আছে, বাথরুম অন্ধকার থাকে, স্বাভাবিকভাবে অন্ধকার যেখানে, সেখানে থাকে কে? তেলাপোকা। তো তেলাপোকা কি পছন্দ করে? অন্ধকার পছন্দ করে। তাহলে এখন বলো তো, ফটোটেক্সিস ধনাত্মক হয় ঋণাত্মক হয়? আলোর দিকে যারা যায় তারা হচ্ছে ধনাত্মক, আলো দেখলে যারা ভয় পেয়ে দূরে চলে যায় তারা কি? ঋণাত্মক। তাহলে আরশোলা বা তেলাপোকা ধনাত্মক ফটোটেক্সিস ঘটায়, তাদের ঘটে না ঋণাত্মক ঘটে? ঋণাত্মক ফটোটেক্সিস ঘটে, মানে আলো দেখলে তারা পালিয়ে অন্ধকারে পালিয়ে যায়, রাইট? এদের যে লার্ভাগুলো আছে না, আরশোলা বা তেলাপোকার লার্ভাগুলো কিন্তু আলোতে ফুটতে পারে না। তো যখনই ওদের যে ফুটতে চায়, অন্ধকারে গিয়ে তাদের লুকিয়ে থাকতে হয়। তাহলে এটা কি? নেগেটিভ বা ঋণাত্মক ফটোটেক্সিসের উদাহরণ, রাইট? তো এখন এখানে আরেকটা কথা আছে, সেটা হলো সহজাত এবং অর্জিত, মানে ইনবর্ন, বর্ন এর সাথে সাথে যেটা নিয়ে আসছো, একটা নিওনেট যেটা নিয়ে আসছে, এটাকে বলে ইনেট। আরেকটা আছে একোয়ার্ড। ইনেট মানে হচ্ছে ইন নেট, নেট মানে হচ্ছে নবজাতক, নিওনেট, নতুন বাচ্চা। তাহলে নেট মানে হচ্ছে বাচ্চা, ইন মানে হচ্ছে বাচ্চার ভেতরে, মানে জন্মসূত্রে যেটা নিয়ে আসছে। সহজাত, জাত মানে হচ্ছে জন্ম বা বাচ্চা, সহকারে যে নিয়ে আসছে, একটা অভ্যাস আর কি। আর একোয়ার্ড মানে হচ্ছে অর্জিত। তো এখন বলো তো, যে অন্ধকার ঘরে হঠাৎ যদি আমরা আলো জ্বালাই, হঠাৎ যদি আলো জ্বালাই, একটা তেলাপোকা দৌড়ে গিয়ে অন্ধকারে লুকায় যায়। তো এইটা কি সে শিখছে, না এটা জন্ম থেকে? কারণ ওদের জন্মের সময় বললাম না, যে লার্ভাগুলো যখন পিউপায় পরিণত হয় তখন কিন্তু ওদের অন্ধকার লাগে। তো জন্মসূত্রে নিয়ে এসছে না, এটা জেনেটিক না? তাহলে আমরা বলতেই পারি এই ফটোটেক্সিসটা হচ্ছে সহজাত ফটোটেক্সিস বা ইনেট ফটোটেক্সিস, মানে ওরা জন্মসূত্রে এই স্বভাবটা নিয়ে আসে, আলো দেখলে আমাদের লুকায় যেতে হবে, ক্লিয়ার? এটা ঋণাত্মক ফটোটেক্সিস, এটা হচ্ছে ইনেট ফটোটেক্সিস। ওকে, এই হচ্ছে ঘটনা, ক্লিয়ার?
আশা করি সবাই বুঝতে পেরেছ। ওসেলির কাজটা মনে রাখতে হবে, এটা কি হিসাবে কাজ করছে, কি হিসাবে কাজ করছে, এটার কাজ হচ্ছে আলোর তীব্রতাটা বাড়ছে কমছে এটা বুঝতে সাহায্য করছে আর কি। তো আশা করছি তোমাদের এটা ক্লিয়ার। তো তোমাদের আমি পুঞ্জাক্ষী থেকে আরেকটা কথা বলি। ধরা যাক এটা জটিল চোখ, আমাদের চোখ কিন্তু সরল চোখ, ওকে। একটা চোখের ক্ষেত্রে কিন্তু রেটিনা বলে একটা পার্ট আছে, কোচিং সেন্টারের মতো, খুবই সেন্সিটিভ একটা পার্ট, এটাকে বলা সংবেদী কোষের একটা লেয়ার, রাইট? ওকে, গোলকটার একবারে ভেতরের লেয়ারটা। এই চোখ যদি দেখে তাহলে এর কি রেটিনা থাকতে হবে না? এর যেহেতু রেটিনা নাই, রেটিনা তো আমাদের উন্নত প্রাণীদের থাকে, তাহলে রেটিনার মতো কিছু না কিছু থাকবে, ঠিক কিনা? আমাদের রেটিনাগুলো সংবেদী কোষ, তার মানে কি এগুলো নিউরন না? তাহলে এদের যদি রেটিনা না থাকে তাহলে রেটিনার পরিবর্তে রেটিনার মতো কাজ করে, এই জন্য আমরা কি দিব, কিছু সংবেদী কোষ দিব এদেরকে, রাইট? তাহলে পুঞ্জাক্ষীতে কিছু সংবেদী কোষ থাকে, এগুলো কি হিসাবে কাজ করে, রেটিনার মতো কাজ করে, রাইট? তাহলে এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় রেটিনার মতো কাজ করা সংবেদী কোষগুলো কোথায় থাকে, ওসেলিতে থাকে না পুঞ্জাক্ষীতে থাকে? পুঞ্জাক্ষীতে থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছ, কারণ পুঞ্জাক্ষীটা একটু চোখ, আলো যদি আসে বুঝতে হলে তো রেটিনার মতো কিছু সংবেদী কোষ দিতেই হবে, তাই না? শেষ। তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, একটু তোমরা তোমাদের মনের কথা বলো। আজকে ক্লাস নেওয়ার আগে আমাদের যে উপদেশটা উনি বলেছেন একটু গল্প গুজব করতে তোমাদের সাথে, একটু গল্প গুজব করা যায়, তাই না? পড়ালেখা বাদে দুনিয়াতে যা আছে স্টুডেন্টরা সব কিছুতে আকৃষ্ট, পড়ালেখা বাদে। আচ্ছা, যদি এমন হতো যে হুমায়ুন আহমেদের অপেক্ষাও একটা বই আছে, কিংবা হচ্ছে অন্ধকারের গান বলে একটা খুব সুন্দর একটা বই আছে, তোমাদের যদি বলতো অন্ধকারের গান বইটা পড়বা, ওখান থেকে পরীক্ষা হবে, বইটা পড়ে মজা পাওয়া যাইতো? যাইতো না। পরীক্ষা নাই বলে কিন্তু এটা মজা লাগে। তোমাদের যদি একটা বলতো মুভি দেখো, মুভি দেখার পর ওখান থেকে প্রশ্ন করা হবে, মুভি দেখে মজা পাইতা? হোক না সেটা খুব সেটা হচ্ছে মিস্টার বিনের মুভি হোক, কিংবা হচ্ছে আচ্ছা টম ক্রুজেরই মুভি হোক, মজা কিন্তু আমরা পাইতাম না। যখনই পরীক্ষা নাই তখনই মুভি ভালো লাগে। আস্থা হক জিজ্ঞেস করেছো, ভাই ক্রাস্টাসিও মানে কি? ক্রাস্টাসিও মানে কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে আমরা প্রথমে চলে আসি ক্রাস্ট। ক্রাস্ট মানে কি? এই যে ডাক্তার যদি কখনো বলে যে আপনার তো হাত কেটে গেছে একটু, আপনি ওখানের উপরে যেগুলো জমে শক্ত হয়ে যায় না, ওই জায়গাটা যেখানে কাটে উপরে একটা শক্ত আবরণ তৈরি হয় না, আমরা পরে টেনে তুলে ফেলে আবার ব্লিডিং শুরু হয়। নিয়ম হচ্ছে ওটা তোলা যাবে না। তোলা যাবে? যাবে না, কারণ ওটা একটা হচ্ছে ডিফেন্স মেকানিজম, কিংবা হচ্ছে তোমার যে শরীরে ক্ষতটা ঠিক হয়ে যাচ্ছে ওটা তার প্রমাণ, ও কিন্তু কাজ করছে। তো শক্ত যেহেতু হয়ে যায়, ওটা কিন্তু শক্ত, রাইট? ওইটাই হচ্ছে ক্রাস্ট। ওটা কি? ক্রাস্ট। এখন বলো ক্রাস্ট মানে কি, শক্ত না নরম জিনিস? একটু শক্ত জিনিস। তো ওই সাইক্লপস ড্যাফনিয়া বলে যে প্রাণীগুলো আছে, হাইড্রা কিন্তু এদেরকে খায়। কারণ কি? একটু শক্ত হলে ভালো। শুধু মাংস খেতে ভালো লাগে না, মাংসের মধ্যে একটা হাড্ডি থাকলে মজা বেশি, রাইট? তাহলে ক্রাস্টাসীয় সন্ধিপদী মানে কি? যে সন্ধিপদীগুলা একটু শক্ত, হাইড্রা তাদেরকে খেতে মজা পায়। ক্রাস্টাসীয় মানে কি তাইলে? একটু শক্ত। আচ্ছা, সব আর্থ্রোপডদের তো চোখের গঠন এক না,
সব আর্থবোর্ডদের চোখের গঠন এক না, কারণ আর্থবোর্ড হওয়ার প্রথম শর্ত হচ্ছে আর্থবোর্ডদের সন্ধি পা থাকবে, পাগুলো সন্ধিযুক্ত। ওকে, তো এরপরে তো আমরা এটাকে বিভিন্নভাবে ভাগ করেছি, বিভিন্ন ক্লাসে, ফ্যামিলিতে, অর্ডারে, তারপর হচ্ছে সাব ক্লাসে ভাগ করেছি। তো ভাগ করার সাথে সাথে দেখা গেছে যে এদের গঠনটাও ভিন্ন ভিন্ন হয়ে গেছে। তো ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু উন্নত। আমরা বলতেই পারি যে মানুষের অন্যান্য কর্ডের থেকে মানুষের মস্তিষ্ক একটু বেশি উন্নত। কারণ কি, মানুষের মস্তিষ্কের গঠন আরও জটিল। মানুষের মস্তিষ্কের গঠন হচ্ছে আকার একটু বড়, গঠন যেগুলো আছে জটিল, একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, ভালো। ব্যাপারটা এইরকমই আর কি। কেন অন্য আর্থবোর্ড থেকে ঘাস ফড়িংয়ের দৃষ্টিশক্তি উন্নত, ব্যাপারটা এরকম। ক্রাস্ট, ক্রাঞ্চ বা মুচমুচে, হ্যাঁ নাবিলা ইসলাম, মুচমুচে মানে একটু শক্ত শক্ত। আজকে আপনার মনের কথা বলেন, আমরা শুনি। আমার মনের কথা বলিয়া কি লাভ? তোমাদের মনের কথা বলো, দেখি একটু সমাধান করার চেষ্টা করি। কই কমেন্ট বন্ধ হয়ে গেছে? কম্পাউন্ড মানে তো যৌগিক। মার্জিয়া ইসলাম, নাবিলা ইসলাম বলেছ কম্পাউন্ড মানেই হচ্ছে যৌগিক। তা যৌগিক মানে কি? যেখানে একাধিক যুক্ত আছে, তাই না? যৌগ, আমি তো গত একাডেমিক ক্লাসে বলেছিলাম যৌগ মানে কি, সোডিয়াম সাথে ক্লোরাইড আছে, তখনই এরা যৌগ, মানে একাধিক, রাইট? তাহলে কম্পাউন্ড মানে আসলে জটিল দেওয়া উচিত ছিল না, কমপ্লেক্স দেওয়া উচিত ছিল। কমপ্লেক্স আই বললেই হইল, কম্পাউন্ড কমপ্লেক্স, এখানে ভাবানুবাদ আর কি। ও নাবিলা আঞ্জুম ভাই, মার্জিয়া ইসলামের নাম হচ্ছে নাবিলা আঞ্জুম ভাই। ভাই প্রশ্ন দেখলেন না আমার? তাসনিম, তোমার প্রশ্ন কি ছিল? ওসেলি না থাকলে কি আর আলোর তীব্রতা ডিটেক্ট করতে পারবে না? কারণ আলোর তীব্রতা পরিবর্তিত হলে তো ওমাটিডিয়ামের রঞ্জক আবরণীও তো পরিবর্তিত হয়। আচ্ছা, বলে রাখি, আইরিশ রঞ্জক যেটা আছে ওমাটিডিয়ামের, তো আসলে গঠন দেখিয়ে আসলে ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। তারপরেও আমি বলে রাখি, আমি তোমাদের অনেক আগে বলেছিলাম যে যারা একটু অনুন্নত তাদের কত নখরা, নখরা মানে হচ্ছে হৃৎপিণ্ডের কি 12-13টা প্রকোষ্ঠ দরকার আছে? আছে রে, দেখো 12-13টা প্রকোষ্ঠ তাদের, আর আমাদের কয়টা? মাত্র 4টা। রুই মাছ যখন পড়িয়েছিলাম আমি বলেছিলাম যে আমাদের কিন্তু পানির রাসায়নিক গুণাগুণ জানার দরকার নাই, তার জন্য আমরা ল্যাব তৈরি করি, কত কাহিনী করি, করার পর পানিতে কোন রাসায়নিক পদার্থ কেমন আছে দেখি, রাইট? টেম্পারেচার দেখার জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করি। মানে আমাদের সে সিস্টেম নাই। যত উন্নত হবা শরীর থেকে তত বেশি জিনিসগুলো ফেলে দিতে হবে। কিন্তু রুই মাছের শরীরে কি আছে? ল্যাটেরাল অর্গান আছে, ল্যাটেরাল লাইন অর্গান আছে, পার্শ্বরেখা অঙ্গ, যেটা দ্বারা ওরা পানির টেম্পারেচার বা গুণাগুণটা চেঞ্জ হলে বুঝতে পারে। তো এই যে দেখো, ওসেলি আর পুঞ্জাক্ষী দুইটা দেওয়া হয়েছে। ওসেলি দিছে 2টা, পুঞ্জাক্ষী দিছে 3টা। আর আমাদের দেখো সরল চোখ, তো আবার মাত্র 2টা। তার মানে অল্প দিয়ে আমরা আর উন্নত হয়েছি। বেশি দিছে তার মানে এটা একটু কাজ করছে, ওটা একটু কাজ করছে। তো ওসেলি আলো বাড়লো কমলো দ্রুত যেন বুঝতে পারে, এই আর কি। আর পুঞ্জাক্ষী আসলে হচ্ছে দেখছে জিনিসটা কি, কালারটা কি, এটা দেখছে। তীব্রতার পরিবর্তন আকস্মিক হলে ওদের একটা হচ্ছে ডিফেন্স মেকানিজম, আলো হঠাৎ করে বেড়ে গেল, দৌড়ে গিয়ে পালাইতেছে, ওসেলি তাকে সাহায্য করতেছে, ঠিক না? আর পুঞ্জাক্ষী কি করতেছে? রং দেখতেছে, বস্তুটা কি এটা দেখতেছে। তো ওরা দেখার আগেও পালা যায়, আলো জ্বলে উঠছে হঠাৎ করে, ওসেলি দিয়ে বুঝতে পারলো তীব্রতা পরিবর্তন, দৌড়ে গিয়ে পালাই গেল। ঋণাত্মক ফটোটিক্সিস, সহজাত বা ইনেট। মনের কথা বললে তখন আর আমার মুখ দিয়ে কিছু বের হয় না, অন্য সময় কত কথা হাসে মনে, লিখে রাখবা।
দেখো তোমাদের সামনে আমি বসে আছি, মুখে কথা বলতে পারতাম না বলে আজকে কত বড় লেখক হয়ে গেছি। 5 ফিট 7 ইঞ্চি লম্বা লেখক। আচ্ছা, বলে রাখি যে ওমাটিডিয়াম তো রেটিনার মতো কাজ করে। ওমাটিডিয়ামে যে র্যাবডোম অংশটা আছে ওটা একটা সংবেদী অংশ, ওইটা রেটিনার মতো কাজ করে। তো ওইটা আমরা কিন্তু বিস্তারিত পরে পড়বো। তাহলে ওমাটিডিয়াম আর ওসেলি থেকে আমি কোনো প্রশ্ন আজকে নিব না, ওটা তো আমি পড়াবো, সেদিন আমি বোঝাবো কোনটা কেন কেন দুইটাতে রেটিনার মতো কাজ হচ্ছে। ওকে স্যার, আপনার না ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টারেস্ট ছিল। সবার ভাগ্যে সব হয় না, ইঞ্জিনিয়ারিং ইন্টারেস্ট থাকলে হবে। আমি এসএসসিতে কৃষি শিক্ষা পড়ছি, আমাকে পরীক্ষা দিতে দিবে? দিবে? হায়ার ম্যাথ না থাকলে দিবে? আমার এসএসসিতে ছিল হচ্ছে ম্যাথমেটিক্সে কি ছিল, বি না হচ্ছে এ ছিল, একটা সাবজেক্টে ছিল A-, কোনো মতে A+ পাইছি। আমার কি দিবে পরীক্ষা দিতে সে সময়? 19 না 20 লাগতো তখন আমাদের সময়, মানে সরাসরি এইটা। আর তোমাদের সময় মার্ক কাউন্ট করে, তাই না, কে কত মার্ক পাইলো। আমাদের সময় হচ্ছে ওই জিপিএ যোগ করতো, করে 19-20 করা লাগতো। ইংলিশ খারাপ ছিল, খুব খারাপ। না, এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। টপিক শুরু করি আমি। অ্যান্টেনা বাকি আছে, তো আমি একটু অ্যান্টেনার ছবি অ্যাড করি, বড় করে ছবি অ্যাড করলাম। এই আর কি, দুইটা একই রকম আর কি, কপি পেস্ট। তো অ্যান্টেনার আসলে কাজ কি, এই যে আমি এখানে লিখে রাখছি, এভাবে মনে রাখবা। TSS, টিতে হচ্ছে টাচ, স্পর্শ বুঝতে পারে এইটা দ্বারা কোন একটা জিনিসকে নেড়ে চেড়ে বুঝতে পারে। 2, স্মেল, এদের তো নাক নাই, এরা গন্ধ বুঝতে পারে অ্যান্টেনা দ্বারা। ক্লিয়ার? এস তো সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ এরা অ্যান্টেনা দ্বারা বুঝতে পারে। ক্লিয়ার? TSS, আমাদের বগুড়ায় একটা সংগঠন আছে TMSS, ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। ঠ্যাঙ্গামারা একটা জায়গার নাম। তো বগুড়া থেকে যদি বের হও দেখবা যে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে ঠ্যাঙ্গামারা মেডিকেল কলেজ আছে, ঠ্যাঙ্গামারা নার্সিং কলেজ আছে, ঠ্যাঙ্গামারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট MATS ম্যাটস আছে, ঠ্যাঙ্গামারা পাম্প আছে, ঠ্যাঙ্গামারা ফ্লাইওভার আছে, ঠ্যাঙ্গামারা স্টুডিও আছে, ঠ্যাঙ্গামারা ওয়ার্কশপ আছে। কিছু বুঝলা? TSS, টাচ, স্মেল, সাউন্ড ওয়েভ, এইটা দ্বারা। আর এটা খণ্ড আছে হচ্ছে 3টা। এই যে এখানে দেখো, এটার নাম হচ্ছে স্কেপ, এটার নাম হচ্ছে পেডিকল, আর এই যে পুরোটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ফ্লাজেলাম। তো তোমরা তো জানোই ফ্লাজেলাম কি জিনিস। ফ্লাজেলাম মানে হচ্ছে চুলের মতো সরু উপাঙ্গ। ক্লিয়ার? দেখো ছোট 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 অনেকগুলো খণ্ড নিয়ে তৈরি, তাহলে ফ্লাজেমটা কয় খণ্ড জানতে হবে? 25 খণ্ড। ওকে, এবার চলে আসি পেডিকল এবং স্কেপ। দেখো
পেডিকল বানান এইটা কিংবা এটা, পেডিকল। তো পেডিস মানে কিন্তু হচ্ছে ফিট বা পা, বড় পা না ছোট পা? ছোট পা। একটু ভালো করে খেয়াল করো, দেখো এইটা কত বড়, এইটা কত বড়, আর এটা দেখো ছোট। ক্লিয়ার? এটা হচ্ছে পেডিকল। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু এখানে অনেকগুলো ছোট 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 খণ্ড আছে, তাহলে এই জায়গাটাই কিন্তু নড়াচড়া করে। ক্লিয়ার? এগুলো হালকা নড়ে, বাট এইটাই কিন্তু প্রধান নড়াচড়াটা করে। এই যে স্কেপ, স্কেপ মানে কি? স্কেপ মানে হচ্ছে তোমরা ফুলের গঠন পড়ছো না, ফুল, এই যে এইটার নামে কিন্তু হচ্ছে স্কেপ। তাহলে এটা একটা স্টেম। স্টেম, স্কেপ মানে কি? স্টেম বা একটা কাণ্ড, যেটা হচ্ছে উদ্ভিদের মূল শরীরের সাথে ফুলের অন্যান্য অঙ্গের সংযোগ ঘটায়। দেখতেই পাচ্ছ এটা মূল শরীরের সাথে এই যে এগুলোর সংযোগ ঘটিয়েছে, স্কেপ। ক্লিয়ার? তো জানার দরকার নেই এত কিছু, জাস্ট খণ্ডগুলোর কথা মনে রাখবা, ফ্লাজেলামের কয়টা খণ্ড আছে এটা মনে রাখবা, আর অ্যান্টেনা কী কী কাজ করে এটা জানতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, আমি কিছু প্রশ্ন দিই, তোমরা প্রশ্নের আনসার করো। বসে থাকতে থাকতে সবার জং ধরে গেছে। কিউটিকল রাসায়নিক দিক থেকে আসলে কি? কিউটিকল আসলে কি রাসায়নিক দিক থেকে? 2 নম্বর হচ্ছে কিউটিকল ক্ষরণ করে কে? 4 নম্বর হচ্ছে মাথা বা মস্তক কয়টি ভ্রূণীয় খণ্ডক দ্বারা তৈরি? কয়টি ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়? দ্রুত কমেন্ট করো। পেডিকলের কাজ কি? পেডিকলের কোনো কাজ নাই, পেডিকলটা জাস্ট হচ্ছে উপরের জিনিসটাকে ধারণ করে রাখে। নাইমুর রহমান বলেছ, ভাইয়া মনের কথা বলে দিলেন, এখনই TMSS ভাবতেছিলাম। পাবনার বগুড়ার জায়গার নামগুলো অনেক ফানি। টেনাসেরা, তেনাসেরা, ঠেঙ্গামারা। রিসাদুস সালাহিন বলেছ, ভাই 5 মিনিট পর 6 মিনিটের ব্রেক দিয়েন, আমি বাসায় গিয়ে ক্লাস করব। মুন্না আনসার করছো? বলো। আস্তাহক বলেছ, স্ক্লেরাইড হচ্ছে ঘাস ফড়িংয়ের দেহের প্রতিটি খণ্ডকে যে শক্ত আবরণ আলাদা করে ঢেকে রাখে তাকে স্ক্লেরাইড বলা হয়। সাবাস, এইটাই আসলে সঠিক। দেহ খণ্ডকগুলোর চারপাশে একটা আবরণ আছে, শক্ত আবরণ, এইটা হচ্ছে স্ক্লেরাইড। ইটস ওকে, তোমরা বই পড়ার সময়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ সবার।
ভাই আপনি তো নিজের জন্য জোস কেরিয়ার বানাই ফেলছেন, কিন্তু মেডিকেল স্টুডেন্টের লাইফ তো এমন হয় না। আয়েশা রহমান বলেছ, দেখো আমি আজকে লিখতে পারি কারণ হচ্ছে আমি মেডিকেলে পড়েছি। আমি আজকে মিস্ট্রি, থ্রিলার বা সায়েন্স অফ ডিডাকশন লেখালেখি করার আমার প্ল্যান কিংবা লিখি, এর কারণটা হচ্ছে আমি মেডিকেলে ফরেন্সিক মেডিসিন, সার্জারি, সাইকিয়াট্রি পড়েছি। দ্বিতীয়ত হচ্ছে আমি আমার প্লটগুলো সবগুলোই মেডিকেল লাইফ থেকে পাই আর কি। তো এগুলা কিন্তু মেডিকেলে না পড়লে আর কেউ আমি পাইতাম না, কিংবা আরও তো অনেকেই আছে তারা কেন পায় না, রাইট? এর একটা কারণ হচ্ছে আমি মেডিকেলে পড়েছি, আমার মেডিকেল ব্যাকগ্রাউন্ড। তার মানে আমি যে লেখক হিসেবে পরিচিত হয়েছি একটা মাত্র কারণে মেডিকেলে পড়েছি, রাইট? আমি শুধু রুগী দেখতেছি না, বাট আমি কিন্তু দেখো ডাক্তারদের কাজ শুধু যে ট্রিটমেন্ট দিবে, হসপিটালে হসপিটালে ঘুরে, ব্যাপারটা এমন না। ডাক্তারের কাজ কিন্তু গবেষণাও করা, ডাক্তারের কাজ কিন্তু জনসচেতনতা তৈরি করা। আমি একমাত্র মানুষ, আমরা তো ডাক্তাররা অনেকভাবে চেষ্টা করেছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে কথা বলার জন্য, আমরা ওই যে প্লে কার্ড নিয়ে অনেক কাজ করেছিলাম, কিন্তু আমি একমাত্র মানুষ যে লিখতে পারি বলে কিংবা লিখেছিলাম বলে সারা দেশে ব্যাপক হারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ব্যাপারটা দেশ এবং দেশের বাইরে বাঙালিদের কাছে পৌঁছে যায়। এটা এমন একটা অবস্থা যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক যেন বিক্রি না করতে পারে আইন পর্যন্ত পাশ হয়ে গেছে। যদিও আইনের প্রয়োগ কেমন আল্লাহ পাক জানে, এটা কিন্তু সম্ভব হয়েছিল আমি মেডিকেলে পড়ছি বলে, আমি লিখছি বলে, এই জন্য হয়েছে, রাইট? এই যে আমার হাত ধরে তোমরা স্টুডেন্টরা, তোমরাই কিন্তু আমার সব। তো তোমরা স্টুডেন্ট হচ্ছ, তোমরা বায়োলজি জানতেছো, কিছু না হলে কিছু তো আমি দিতে পারতেছি, কারণ আমি মেডিকেলে পড়ছি। আমি নন মেডিকেল হলে কিন্তু আমি পারতাম না, তাই না? এই যে তুমি বুয়েটে পড়ছো, স্বাভাবিকভাবে ম্যাথমেটিক্স কিংবা ফিজিক্স তুমি খুব ভালো বোঝাবো, ঠিক কিনা? তো সেমভাবে কিন্তু এই যে অ্যানাটমি আমি পড়াচ্ছি এখন, অ্যানাটমি কিন্তু আমি ভালো বোঝাতে পারবো, এইটা একটা। তো বাকি যে জিনিসগুলো অর্জন, এগুলো আসলে হচ্ছে বাই প্রোডাক্ট। মেডিকেলে পড়েছি বলে সবগুলো অর্জন। জোস লাইফ বানিয়েছি ব্যাপারটা আসলে এমন না, আমি যা চেয়েছি আমি তাই বানাইতে পারছি, এটাই হলো মজা। কি বলো মহিবুল্লাহ? থ্যাংক ইউ, সবাই সঠিক আনসার করেছো। রুবা, শাহিনা আক্তার, আলিয়া ফেরদৌস, কাজল, তাসনিম মাহমুদ অনিক, ফাহমিদা মজুমদার, আস্থা হক, নাইমুর রহমান, নাবিলা আঞ্জুম ভাই, মাহবুব অর্ক, ফাহমিদা নিশাদ, উম্মে জাহান তাহিদা, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। সাবেরা সুলতানা, বমকেশ বস্কি, জান্নাতুন নাইম লুহি, ঠিক আছে, সবারটা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি আরেকটু পড়াই, পড়ার আগে আমি আরেকটা ব্রেক নেব। পেডিসেল বা পেডিকল হইলেই হইল। তার আগে আমি একটু পড়েই যাই। মুখপাঙ্গ, স্টুডেন্ট দেখো, মুখপাঙ্গ মানে হচ্ছে মুখ, পাঙ্গ মানে হচ্ছে উপাঙ্গ। মুখের উপাঙ্গ, আমাদের দেখো মুখে কিন্তু এক্সট্রা কোনো উপাঙ্গ আলাদা করে কম, যেমন উপরে চোয়াল, নিচের চোয়াল, মাঝখানে জিহ্বা, সব কিছু আছে, কিন্তু এদের স্পেশালিটি হচ্ছে এই পাশে ঝুলে আছে। এদিকে দেখো, তো আমাদের কিন্তু দেখো নিচের ঠোঁট আছে, উপরের ঠোঁট আছে, চোয়াল আছে, জিহ্বা আছে, তো ধরে নিতে পারে আমাদের মুখে অনেকগুলো উপাঙ্গ আছে, ঠিক কিনা? তো মুখের উপাঙ্গ থাকবে, এইটা কিন্তু সর্বপ্রথম আসছে কিন্তু আর্থ্রোপোডা পরের প্রাণীতে। মানুষের কিন্তু আছে মুখে উপাঙ্গ, মাছেদের আছে, প্রথম কাদের মধ্যে আসছে এটা? আর্থ্রোপোডাতে। কি কি আছে? ল্যাব্রাম, লেবিয়াম, মেকজিলা, ম্যান্ডিবল, তেমন পড়তে হয় না এখান থেকে, হাইপোফেরিংস, তো আমি একটু দেখাই তোমাদের কিভাবে এটা মনে রাখতে হয়। ল্যাব্রাম, লেবিয়াম, LAB আছে, LABর সাথে কিন্তু LIP শব্দটার মিল আছে, রাইট? ল্যাব্রাম, ল্যাবইয়াম, তা ল্যাব বা লিপ মিল আছে, তাহলে কথা হচ্ছে এগুলো লিপ বা ঠোঁট, ওকে? তো এখন কথা হচ্ছে কোনটা উপরের ঠোঁট কোনটা নিচের ঠোঁট, এটা জানতে হবে।
তোমাকে যদি দুইটা ইটের খণ্ড দেওয়া হয়, তুমি কিন্তু বড়টা নিচে রাখবা, ছোটটা উপরে রাখবা, রাইট? তাহলে এখানে দেখো তো কোনটা ছোট? ল্যাব্রাম। ল্যাব্রাম হচ্ছে উপরের ঠোঁট, লেবিয়াম হচ্ছে নিচের ঠোঁট। ঠোঁটের কাজ কি? ঠোঁটের কাজ হচ্ছে মুখ থেকে যেন খাবারগুলো না বের হয়ে যায়, এটা কিন্তু আটকায়, ঠিক কি না? খাবার ফসকে যাওয়া এরা রোধ করে। তারপরে কিন্তু এক্সট্রা দুই একটা কথা লেখা আছে, এগুলো একটু দেখে নেবা, টেনশনের কিছু নাই, আসবে না। মেক্সিলা এবং মেন্ডিবল নিয়ে একটু কথা বলি। মেক্সিলা এবং মেন্ডিবল, দেখো আমাদের উপরেরটা মেক্সিলা, নিচেরটা মেন্ডিবল, সেম। মেক্সিলা উপরের চোয়াল, মেন্ডিবল নিচের চোয়াল আমাদের ক্ষেত্রে। দেখো এটা আকারে বড়, তাহলে নিচে থাকবে, এটা আকারে ছোট, উপরে আছে, ঠিক আছে? এগুলোর কাজ কি? খাবার কেটে ফেলতে সাহায্য করে। তো আমরা দুটোর মধ্যে শুধু মেন্ডিবলটাকে দিলাম, খাবার কেটে ফেলতে সাহায্য করে। ওকে, তাহলে দেখো মেক্সিলা নামটা ছোট, ছোট মরিচের যেমন ঝাঁজ বেশি থাকে, মেক্সিলার তেমন কাজ বেশি। কি কাজ বেশি? এরা খাদ্য কাটতে সাহায্য করে, স্বাদ নিতে সাহায্য করে, ফসকে যাওয়া রোধ করে, খাদ্য টেনে আনতে সাহায্য করে, নানাবিধ কথাবার্তা আছে, সব একই কথা। দুইটার কমন কথা হচ্ছে এরা খাদ্য কাটে, কারণ চোয়াল এরা। ওকে, শেষ। পার্টগুলো পড়তে পারলে ভালো, না পড়তে পারলে কোনো টেনশন নেই, পার্টগুলো আসবে না। হাইপোফেরিংস থেকে দেখো, আমাদের ফেরিংস মানে হচ্ছে গলবিল, তাহলে হাইপোফেরিংস মানে হচ্ছে গলবিলের নিচের অংশ। এটা কিছু একটা কিছু হোক, গলবিলের কথা বলি। গলবিল কি দ্বারা তৈরি? আমাদের পেশি দ্বারা তৈরি, মানুষের ভেতরটা কিন্তু চারপাশে অনেক পেশি, তাহলে এদের কিন্তু হাইপোফেরিংসটা পেশি নির্মিত, আর উপরেরগুলা কিন্তু অস্থি নির্মিতর মতো ব্যাপার স্যাপার, একটু শক্ত, ওগুলো কিন্তু কিছু বলা নাই। বাট মনে রাখবা হাইপোফেরিংস হচ্ছে পেশি নির্মিত। এখন দেখো আমাদের গলবিল একবার গোড়ার দিকে বা নিচের দিকে কিন্তু জিব্বা আছে, রাইট? জিব্বাটার গোড়াটা কিন্তু ফেরিংস বা গলবিলের কাছাকাছি, তাহলে আমরা ধরে নিতে পারি হাইপোফেরিংস বা গলবিলের নিচে অংশটুকু জিব্বা হিসেবে কাজ করে। কি জিব্বা? উপজিব্বা। তাহলে ফেরিংস মানে হচ্ছে জিব্বা ধরা যাক এখানে, হাইপো মানে হচ্ছে নিচে যেহেতু থাকে, ধরা যাক উপজিব্বা বা খাটো জিব্বা, একাধিক জিব্বা। এটি উপজিব্বার মতো কাজ করে। এখন বলো তো জিব্বার কাজ কি? আমাদের ক্ষেত্রে স্বাদ নেওয়ার, খাবার নাড়াচাড়া করা। এদের ক্ষেত্রে স্বাদ তো নিচ্ছে আর একজনে, মেক্সিলা, তাই না? তাহলে উপজিব্বার কাজ হচ্ছে, এটা একটা পেশল অঙ্গ, উপজিব্বার নাম, ওইটি খাবার নাড়াচাড়া করতে সাহায্য করে। তাহলে আমাদের কিন্তু মুখপাঙ্গ কথা পড়া শেষ। তবে এখানকার প্রথম এবং প্রধান প্রশ্নটা একটু আমাদের জানতে হবে, সেটা হলো, যেহেতু ঘাস ফড়িংয়ের মুখের উপাঙ্গের একটা হচ্ছে মেন্ডিবল, মেক্সিলা, তো তোমরা তো জানোই মেন্ডিবল হচ্ছে আমাদের নিচেরটা, এরা কি করে? খাবার কাটতে সাহায্য করে, ঠিক কিনা? গুঁড়ো করতে সাহায্য করে। তাহলে আমরা বলতেই পারি চর্বণে সাহায্য করে, চর্বণ। তাহলে পৃথিবীতে প্রথম চর্বণ বা খাদ্য কাটার মতো প্রাণী কারা? আর্থ্রোপোডা, যারা কোনো একটা খাবারকে কাটতে পারতেছে, চিবিয়ে খেতে পারতেছে। তাহলে আমরা বলতেই পারি এদের মুখপাঙ্গটা হচ্ছে চর্বণের উপযোগী, ঠিক কিনা? চর্বণের উপযোগী। মেন্ডিবল মানে কিন্তু চিউ করা, মানে চিবানো। তাহলে চর্বণের উপযোগী মানে হচ্ছে মেন্ডিবুলেট। মেন্ডিবল মানে কিন্তু চর্বণ, মেন্ডিবুলেট মানে হচ্ছে চর্বণ উপযোগী। তাহলে প্রশ্ন কি কি আসে আমি বলি। কাঠফড়িংয়ের মুখপাঙ্গকে কেন মেন্ডিবুলেট বলা হয়? কারণ এগুলো চর্বণের উপযোগী। 2 নম্বর হচ্ছে কারা চর্বণ করে? মেন্ডিবল। এর যে মেন্ডিবল আছে সেটা চর্বণ করতে পারে, কাটতে পারে খাবার, রাইট? ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গকে কি বলা হয়? চর্বণ উপযোগী বা মেন্ডিবুলেট, ঠিক কিনা? আশা করি সবাই বুঝতে পেরেছ। মুখপাঙ্গ থেকে আমাদের পড়া শেষ। আমরা একটা ব্রেক নেব, ব্রেকের পর আরেকটু কথা বলে আমরা আজকে শেষ করব।
কলেজ স্টুডেন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আবার ফিরে আসছি। তোমাদের প্রশ্ন আসছে এখানে, লালাক্ষরণ কি? লালাক্ষরণ কি হাইপোফেরিংস করে? অনেকের প্রশ্ন। লালাক্ষরণের জন্য আলাদা লালা গ্রন্থি আছে। যেহেতু হাইপোফেরিংস মানে আমি উপজিহ্বা বুঝিয়েছি, তাহলে উপজিহ্বা বা জিহ্বার কাজ হচ্ছে লালার সাথে মেশাতে সাহায্য করা খাবারকে, রাইট? তাহলে হাইপোফেরিংসের কাজ কি? উপজিহ্বা
তাহলে জিহ্বার কাজ হচ্ছে খাবারের সাথে মেশাতে সাহায্য করা। কি? লালাকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লিগুলি কি? লিগুলি আসলে হচ্ছে জিহ্বার মতো উপাঙ্গ, জিহ্বার মতো উপাঙ্গ। মেক্সিলারি পাল্প, লেবিয়াল পাল্প এগুলো আছে এখানে। পাল্প মানে কি? পাল্প মানে হচ্ছে এই যে প্রান্তগুলোকে বলা হয় পাল্প। তো আমাদের এই প্রান্তগুলো কিন্তু খুব সেন্সিটিভ, রাইট? কেন সেন্সিটিভ বলি আমি। আমরা যদি চোখ বন্ধ করে কোনো কিছু বুঝতে চাই, তাহলে এটা কি দেখার জন্য কিন্তু আমি এরম করব না। করব? আমি কি করব? এরম করব। পাল্পগুলো খুবই সেন্সিটিভ, যেহেতু তাদের এই অঙ্গগুলোর কাজ আছে, এই কাজগুলো তারা বুঝতে পারে এই পাল্পগুলো দ্বারা। এখন কি করছি, কোথায় পা রাখতেছি, কোন খাবার টানবো, কোন খাবার টানবো না, কোন খাবারকে ছেড়ে দেব, এই আর কি। কর্ডোস্টাই, ব্লেসিনিয়া, গেলিয়া এগুলো নিয়ে আমি বলেছিলাম। তো কঠিন কঠিন শব্দ লেগেছে, আস্থাহক বলেছো। আচ্ছা, আমি পরের দিনে না হয় এগুলো নিয়ে 2-1টা কথা বলবো, ঠিক আছে? তো এখন আমরা একটু দেখব হচ্ছে মাথা যেহেতু আমরা দেখে ফেলেছি, এখন বক্ষ দেখব আর উদর দেখব। তো বক্ষ থেকে তোমাদের আমি নিজেই পড়া দিলাম, বক্ষ কয় ভাগে বিভক্ত একটুকু দেখো। আর বক্ষতে কি আছে? ডানা আছে, পা আছে। আমরা ডানাটার ক্ষেত্রে তোমরা দেখবা কোন ডানা উঠতে পারে না খাটো, কোন ডানা উঠতে পারে লম্বায়, তোমরা এটা একটু দেখবা। তাদের নাম কি, কোন ডানাগুলো ঢেকে রাখে, ঢেকে রাখার জন্য তাদের কি বলা হয়, এটা তোমরা দেখবা। পায়ের ক্ষেত্রে পাটা আমি পড়িয়ে দিচ্ছি, কারণ পা থেকে প্রশ্ন হতে পারে। প্রথমে আমি একটা ছবি দিই, যেমন হয় হোক, তোমরা জাস্ট ছবিটা দেখো। এই হচ্ছে একটা পা। ওকে, পায়ের নামগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কক্সা, এটা হচ্ছে ট্রোক্যান্টর, এটা হচ্ছে ফিমার, এটা হচ্ছে টিবিয়া, আর এইটা হচ্ছে টারসাস। খণ্ডগুলোকে বলা টার্সোমিয়ার। একটু ভালো করে খেয়াল করো এদিকে। এটা একটা পা, আমাদের পায়ের কথা ভাবো। আমরা যে এখানে হাত দিচ্ছি, তাহলে এই জায়গাটার নামকে হিপ, হিপ না এটা? তাহলে ককজা মানে হচ্ছে আসলে হিপ, হিপটাকে বোঝাচ্ছে। আমাদের তো হিপ অস্থি আছে, হিপ বোন বা হিপ অস্থি কয়টা? 2টা, এই পাশে একটা, এই পাশে একটা। আবার প্রত্যেকটা হিপ অস্থিতে 3টা করে অস্থি থাকে, ইলিয়াম, ইসিয়াম, পিউবিস, রাইট? তো হিপ এটা, এটা হচ্ছে তাদের হিপ। এদের কিন্তু ইলিয়াম, ইসিয়াম, পিউবিস নাই, এটা ভালো করে মনে রাখবা। তাহলে আমাদের হিপ আছে মানুষের ক্ষেত্রে, এদের আছে ককজা। ওকে, এরপর হচ্ছে ট্রোক্যান্টর। ট্রোক্যান্টর মানে কি দেখো, আমরা তো জানি এরা দৌড়ে দৌড়ে লাফ দেয়, তাহলে এদের একটা ভালো শক্তি লাগবে। ট্রোক্যান্টর মানে হচ্ছে টু রান, টু রান বানানের মধ্যেই কিন্তু আছে। ট্রোক্যান্টর হচ্ছে টু রান, তাহলে দৌড়ানোর জন্য এই জায়গাটা খুব সাহায্য করে থাকে, লাভ দেওয়ার জন্য। এরপর হচ্ছে ফিমার। দেখো আমাদেরও কিন্তু ফিমার আছে, মিলে গেল এইটা, আমাদের ট্রোক্যান্টর আছে কিন্তু এটাও মিলে গেল। ককজা মেলেনি, আমাদের কি আছে? হিপ আছে, এদের ককজা আছে। ওকে, এবার চলে আসি ফিমার। ফিমার মানে কি? ফিমার মানে হচ্ছে থাই। এটা কি বলা হয়? থাই বলা হয়। ফিমার মানে হচ্ছে থাই, এদের একটা থাই অস্থি বা ফিমার আছে। শেষ। টিবিয়া, দেখো আমাদের কিন্তু ফিবুলা আছে, এদের কিন্তু ফিবুলা নাই। তাহলে প্রশ্ন আসতেই পারে, ঘাসফড়িংয়ের পায়ের অংশ নয় কোনটি? ফিবুলা দিয়ে দিবে, ফিবুলাটা দাগাইতে হবে। আবার মানুষে কোনটি থাকে না? ককজা দিয়ে দিতে পারে, রাইট? ককজা কার থাকে? ঘাসফড়িংয়ের থাকে। টিবিয়া থেকে শেষ। টিবিয়া শব্দের অর্থ হচ্ছে শিন বোন। এই যে শীতকালে তোমরা তো যখন খাট থেকে নামো বা খাটে ওঠো রাত্রেবেলা, একটু অন্ধকার হইলে কিন্তু হুট করে ধাক্কা লাগে আমাদের শিন বনে। শিন মানে কি? একবার পেরিফেরিতে থাকে, তার উপরে কোনো পেশি থাকে না, সরাসরি হাড্ডিটা লাগার সাথে সাথে আমাদের কেমন লাগে? মনে হয় জান বাইরে হয়ে গেছে, রাইট? তাহলে এদেরও কিন্তু একটা ওই জান বাইরে হয়ে যাওয়া টাইপের বোন আছে, এটার নাম হচ্ছে টিবিয়া। এদের লাগে কি লাগে না, লাগলে কেমন লাগে এটা কিন্তু আমরা জানি না, এটা নিয়ে এখনো গবেষণা হয় নাই। হুট করে যদি কোনো ঘাস ফড়িং তোমাকে স্বপ্নে গিয়ে বলে আমারও
টিবিয়াতে আঘাত লাগে কখন? রাত্রেবেলা যখন আমি শুইতে যাই, খাটে ওঠার সময়। তখন তুমি জিজ্ঞেস তারে করতেই পারো স্বপ্নের মধ্যে, তোমার খাট কি? ও কি আনসার দেবে? গাছের পাতা, পাতার উপর বসা হয়। টারসাস মানে কি? দেখো আমাদের ফুট আছে না, তাহলে এই জায়গাটা কিন্তু ফুট, ফ্ল্যাট পার্ট, এটা ফ্ল্যাট, সমতল। টারসাস মানে কি? ফ্ল্যাট পার্ট। তো আমাদের তো এই যে ছোট ছোট জিনিস আছে, এদের হচ্ছে টার্সোমিয়ার আছে। মিয়া মানে খণ্ড। আবার যদি তোমরা রক্ত সংবহন তন্ত্র পড়ো, তখন কিন্তু মিয়া মানে হচ্ছে রক্ত। বলে না হাইপার গ্লাইসেমিয়া, হাইপার গ্লাইসেমিয়া। হাইপার মানে বেশি, গ্লাই মানে গ্লুকোজ, মিয়া মানে রক্ত। তাহলে রক্তে বেশি গ্লুকোজ হয়ে গেছে। কাদের এটা রক্তে বেশি গ্লুকোজ থাকে? যাদের ডায়াবেটিস আছে, তাই না? তারপর বলে এনিমিয়া। এ মানে হচ্ছে নাই, মিয়া মানে হচ্ছে রক্ত। তাহলে রক্ত নাই মানে রক্ত শূন্যতা। রক্ত শূন্যতা বলে পৃথিবীতে আসলে কোনো রোগ নাই, এটা ভুল নাম। এটা হচ্ছে অলিগোমিয়া হওয়ার কথা, মানে রক্ত স্বল্পতা। ঠিক আছে? ঠিক না? লিউকেমিয়া মানে কি? লিউকোসাইট বেড়ে গেছে রক্তে, মিয়া মানে রক্ত। এটা ক্যান্সার, ঠিক কিনা? কখন ক্যান্সার হবে বলো তো? যদি লিউকোসাইট বা শ্বেতকণিকাগুলো ফাংশনালগুলো বেড়ে গেলে, না নন ফাংশনালগুলো বেড়ে গেলে? নন ফাংশনালগুলো। তাহলে লিউকেমিয়া মানে হচ্ছে লিউকোব্লাস্টের পরিমাণ বেড়ে যাওয়া। লিউকোব্লাস্ট, কিছু বুঝলা? আমি তো বলেছি তোমাদের যে ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ, সাইট মানে পরিণত কোষ। পরিণত অপরিণত কেমনে বুঝি আমরা? তুমি অপরিণত এখন, কারণ তুমি অনেক কাজ করতে পারো না, তাই না? তার মানে হচ্ছে তুমি নন ফাংশনাল। যারা ইনএক্টিভ, যারা কাজ করতে পারে না, তাদেরকে বলা হয় ব্লাস্ট কোষ। কেবল তৈরি হচ্ছে, এখনও কাজ করে না। যেমন আমরা বলি এরিথ্রোব্লাস্ট, মানে কি? লোহিত কণিকা যেটা অপরিণত, যেটা অক্সিজেন পরিবহন করতে পারে না, তাই না? কেন পারে না? কারণ এরিথ্রোব্লাস্ট বা অপরিণত লোহিত রক্তকণিকার ভেতরে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসটা বের হবে, হিমোগ্লোবিন জমা হবে, তখন অক্সিজেন পরিবহন করবে, ঠিক না? এরিথ্রোসাইট মানে কি? পরিণত লোহিত কণিকা। তার মানে এখানে কি নাই? কি করে এরা? ফাংশনাল। ফাংশনাল মানে অক্সিজেন পরিবহন করে। অক্সিজেন পরিবহন মানে কি? এদের হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিন আছে মানে কি? এদের নিউক্লিয়াস নাই। কিছু বুঝলা? কিছু বুঝলা? বুঝ নাই? আচ্ছা, বেশি কথা বলে ফেলছি। তো আশা করছি তোমাদের ঘাস ফড়িং আর কোনো প্রবলেম নেই। এখানে আরও ফ্যাট প্যাড নানা ধরনের কথাবার্তা আছে। আমাদের কিন্তু পায়ের তালুতে ফ্যাট আছে, এই জন্য কিন্তু নরম। যদি ফ্যাট না থাকতো কী হতো? পা দিতাম, সাথে সাথে আমাদের জান বাইর হয়ে যেত, খট করে লাগতো। অনেকে দেখবো দৌড়াইতে পারে না, পা রাখতে সাহস পায় না, ফ্যাট কমে গেছে। শুকনা মানুষ যারা, তাদের কষ্ট হয়। আর কোথায় ফ্যাট আছে? বসি আমরা যে জায়গায়, সেখানে। ফ্যাট না থাকলে কিন্তু খবর হয়ে যেত। কিছু বুঝলা? তাহলে আমরা পা শেষ করেছি, এখন আমরা দেখব উদর। এটা হচ্ছে আজকের শেষ টপিক, একটু ভালো করে দেখো। উদর থেকে প্রশ্ন আসতেই পারে, ঘাস ফড়িংয়ের উদরের খণ্ড কয়টি? 11টি। 1, 2, 8, 9, 10, 11। ওকে, স্পেশালিটি দেখো। 1 নম্বর যে খণ্ডটা আছে, এটা হচ্ছে অসম্পূর্ণ। কারণ কি? এই খণ্ডটা হচ্ছে তার সামনের বক্ষের সাথে লেগে থাকে। স্বাভাবিকভাবে ওই জায়গাটা হচ্ছে বক্ষর সাথে লাগার জন্য, সংযুক্ত হওয়ার জন্য একটু খাটো বা একটু ইনএক্টিভ হয়ে গেছে, তাই না? লাস্ট পার্টটা, যেমন আমরা পান খাওয়ার সময় করে কি পানের লেজটা কেটে ফেলে দিই। কারণ কি? কারণ ওই যেটা খাবো না। সব খাওয়া যাবে, পানে নাকি লেজ খাওয়া যাবে না। বোটাও খাওয়া যাবে চুন দিয়ে, লেজটা নাকি খাওয়া যাবে না। হাস্যকর না? অতি হাস্যকর না? 1 নম্বর খণ্ড হচ্ছে অসম্পূর্ণ। তারপর তোমরা একটু দেখবা যে শ্বাসরন্ধ্র থাকে কোন জায়গাটাতে, মানে এই সাইডে কিছু ফুটা থাকবে শরীরের, এই সাইডে কিছু ফুটা থাকবে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যাতায়াত থাকবে। ওকে, শেষ। এরপর দেখবা হচ্ছে অ্যানাল সার্কি বা অ্যানাল সার্কাস, এইটা কাদের থাকে? সার্কাসের কাজ কাদের? পুরুষদের। দেখবা যে ওরা হুদা এটা সেটা করে বেড়াইতেছে, সার্কাস দেখায় বেড়াইতেছে। কারা? পুরুষরা। তাহলে অ্যানাল সার্কাস কাদের থাকে? পুরুষের। কোন খণ্ডকে থাকে এটা কিন্তু জানতে হবে।
ওকে, নবম এবং দশম নিয়ে আমরা চলে আসি। পুরুষের ক্ষেত্রে নবমে থাকে জনন ছিদ্র বা হচ্ছে জনন অঙ্গ। স্ত্রীদের ক্ষেত্রে নবম এবং দশম দুইটাতে থাকে হচ্ছে জননাঙ্গ। তাহলে স্ত্রীদের একটু বেশি। তাহলে আমরা পার্থক্যটা একটু দেখি, পুরুষ এবং স্ত্রীর মধ্যে কি কি পার্থক্য আছে। আকার, জননাঙ্গ একটু ভালো করে দেখো। পুরুষ যারা তারা ডিম পারে না। ডিম যদি না পারে তাহলে শরীরের ভেতরে ডিম রাখার জন্য জায়গার দরকার আছে? নাই। তাহলে এদের শরীরটা বড় হবে না ছোট হবে? যাদের শরীরে ডিম রাখার জন্য জায়গার দরকার নাই তাদের শরীরটা ছোট হবে। তোমরা তো জানোই দুইটা পাখির মধ্যে যে পাখিটা ছোট সুন্দর সেই পাখিটা পুরুষ, যে পাখিটা একটু আকারে বড় এই পাখিটা হচ্ছে স্ত্রী। আচ্ছা, আমি একটু রেসিস্ট কথাবার্তা বলে ফেলেছি যে সুন্দর কেন? আরে যাদের বেশি কাজ করতে হয় না তারা তো সুন্দর হবে। যাদের কষ্ট করতে হয়, যাদের বাচ্চা পয়দা করতে হয় তারা তো একটু মানে সন্তান জন্মদানের জন্য একটু তো সৌন্দর্য হানি ঘটবে না? তাহলে এটা কিন্তু তাদের একটা আশীর্বাদ বা ভালো একটা দিক। লোক পুরুষরা যেহেতু ডিম ধারণ করে না তাহলে আকার হয় ছোট, এরা হবে বড়। যাদের আকার ছোট তাদের পাগুলো হবে ছোট, স্ত্রীদের ক্ষেত্রে পাগুলো হবে একটু বড়। উদরের ক্ষেত্রে দেখবা যেহেতু পেটে রাখে তাহলে পেটটা একটু চওড়া হবে না? কাদের, স্ত্রীদের না পুরুষদের? স্ত্রীদের। উদর চওড়া, উদর হচ্ছে সরু। এবার হচ্ছে জননাঙ্গর ক্ষেত্রে মনে রাখবা এদের হচ্ছে সাবজেনিটাল প্লেট থাকে, আর এদের থাকে হচ্ছে ওভিপোজিটর। ওভিপোজিটর কি? ওভিপোজিটর পাইপের মতো একটা অঙ্গ যেটা দ্বারা ডিম 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 এইভাবে বের হয়, মাটির নিচে ওরা সাজিয়ে গুছিয়ে রাখে। ওভিপোজিটর মানে ওভামের পজিশন। পজিশন মানে একটা স্থান যেখানে ওভাম থাকে বা ডিম্বাণু থাকে। কাদের এটা? স্ত্রীদের ক্ষেত্রে। তাহলে কাদের ক্ষেত্রে ওভিপোজিটর থাকে? স্ত্রীদের ক্ষেত্রে থাকে। কোন খণ্ডকে থাকে এটা জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। পার্থক্যটা দেখে নিবা। আশা করি আজকে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। আর দুইটা ক্লাস নেবো আমি এখানে। পরেরগুলা যেহেতু খুব মজার, পরেরগুলাতে আমরা খুব ভালো ভালো ক্লাস নেব। এবং আমার টার্গেট হচ্ছে অন্তত শেষের দিকটা একটু ভালো করে ক্লাস নেই। আগেও ভালো ক্লাস নিয়েছি। হাইপারগ্লাইসেমিয়া কি ডায়াবেটিসের লক্ষণ? না। হাইপারগ্লাইসেমিয়া মানে ডায়াবেটিস তা কিন্তু না। তুমি হঠাৎ করে খাইলা, খাওয়ার পর তোমার রক্তে একটু গ্লুকোজের পরিমাণ বেড়ে যেতেই পারে। ওই সময় যদি টেস্ট করো তোমার কি ডায়াবেটিস আছে? নাই। মানুষের টিবিয়াতে ট্রোকেন্ডর আছে, মানুষের ফিমারে ট্রোকেন্ডর নাই? কি কয়? ফিমারে ট্রোকেন্ডর আছে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ফিমারের মাথাটা, এই যে গোলাকার দেখতে পাচ্ছ এটা। তাহলে এই যে এখানে দেখো ছোট যেটা, এটা হচ্ছে ছোট ট্রোকেন্ডর। আর এই যে যেটা বড় দেখতে পাচ্ছ এই সাইডে, এটা হচ্ছে বড় ট্রোকেন্ডর, গ্রেটার ট্রোকেন্ডর। এটা হচ্ছে লেসার ট্রোকেন্ডর। কারণ টু রানের জন্য বা দৌড়ানোর জন্য যে পেশিগুলো থাকে এই পেশিগুলোর মাথাগুলো কিন্তু এখান থেকে তৈরি হয়, এখান থেকে উৎপন্ন হয়। সাবজেনিটাল প্লেট কি? প্লেট মানে হচ্ছে চ্যাপ্টা একটা অঙ্গ, জেনিটাল মানে হচ্ছে যৌন। তাহলে যৌনাঙ্গের নিচের দিকে একটা প্লেট থাকে, এটাকে বলা সাবজেনিটাল প্লেট। অ্যানাল সার্কাস কি? অ্যানাল মানে হচ্ছে পায়ুছিদ্র বা পায়ু অঞ্চল, যেটা পেছনের দিকটা, ওখানে দুইটাই যে এরোপ্লেনের পেছনে এরম থাকে না, দুইটা প্লেনের পেছনের দিকে আছে না ডানার মতো ছোট ছোট,
এইরকম দুইটা থাকে, এগুলোকে বলা হচ্ছে অ্যানাল সার্কাস, একটা একটা করে দুইটা মিলে হচ্ছে বহু বচন, এই জন্য সার্কি বলে এই দুটাকে। আচ্ছা, তোমাদের একটু প্রশ্নগুলো দাও, ক্লাস আমরা আজকে শেষ করি। আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হলো টারগাম এবং স্টারনাম। আমাদের এখানে একটা পেশি আছে, সরি এখানে একটা হাড্ডি আছে অস্থি, এটার নাম হচ্ছে স্টারনাম। স্টারনাম শব্দের অর্থ কিন্তু বুক, তাহলে যে বুকে যে হাড্ডিটা থাকে তার নাম কি? স্টারনাম। স্টারনাম মানে কি? বুক বা চেস্ট। তাহলে পেছনে কি থাকবে? টারগাম থাকবে। টারগাম মানে হচ্ছে ব্যাক। ক্লিয়ার? দুই সাইডে এদের কি থাকে ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে? স্টারনামটা এদিক দিয়ে যায়, ওদিক দিয়ে টারগামটা আসে, তখন মাঝখানে একটা হচ্ছে বন্ধন থাকে, এইটাকে বলা হচ্ছে, বা এই জায়গাটাকে বলা হচ্ছে প্লিউরন। মনে রাখবা, প্লিউরন শব্দের অর্থ হচ্ছে রিব বা হচ্ছে পরশুকা। এই যে আমাদের বুকের পাঁজরগুলো এই পাশে আছে না, একটার পর একটা হাড্ডি, তার মানে হচ্ছে এগুলো পরশুকা, পাঁজর। তাহলে আমরা পাঁজর বা পরশুকা বা রিব না বলে এটাকে প্লিউরন বলেছি। প্লিউরন মানে হচ্ছে রিব। সাবজেনিটাল প্লেটের কথা তো আমি বললাম, যে পুরুষের ক্ষেত্রে যৌনাঙ্গের নিচে একটা প্লেট বা একটা চ্যাপটা চওড়া একটা জিনিস থাকে, জেনিটাল অঙ্গগুলোকে বা যৌনাঙ্গগুলোকে ঢেকে রাখে, প্লেট বা চ্যাপটা। এটা হচ্ছে সাবজেনিটাল প্লেট। ভাইয়া এলিট্রা ট্যাগমিনা কি বলবো? না বলবো, সবগুলোই বলবো। আমি একটু দেখবো, দেখে এটা জানাবো তোমাদের। লেবিয়ামকে কেন দ্বিতীয় জোড়া মেক্সিলির প্রতিনিধি বলে? এটা আমি খুঁজে পাইনি, এটা আমি দেখি আজকে একটু সার্চ করে কেন বলে, আমি আগের পরের দিন ইনশাল্লাহ বলবো। ভাই নেক্সট এক্সামের টপিকটা বলে দেন। নেক্সট এক্সামের টপিক হচ্ছে লাস্ট যে ক্লাসটা হয়েছে আজকে, যেটা আমরা নেইনি, আজকের যে অংশটুকু হয়েছে এটা সাথে লাস্ট ক্লাসে জিকে ছিল না ইংলিশ ছিল? কি ছিল? ইংলিশ ছিল। লাস্ট ক্লাসে যেটা ছিল আর কি, জিকে এবং ইংলিশের, ওইটা থাকবে। ইংলিশ ছিল না জিকে ছিল? আজকে কি ছিল? ইংলিশ ছিল। তাহলে ইংলিশটা থাকবে শুধু, হাইড্রা থাকবে, ঘাস ফড়িংয়ের এই পার্টটা থাকবে, ইংলিশ থাকবে। ওকে, ভালো করে পড়াশোনা করবো সবাই। আল্লাহ।